হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের নাম হচ্ছে ফিজিক্স। সেই ফিজিক্সের ফার্স্ট পেপার এর দশম অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি, যেটা তোমার কি ফুল এমসিকিউ এবং তোমার হচ্ছে কি শর্ট কোশ্চেন বেস তোমার হচ্ছে কি টপিক ওয়াইজ হবে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করব, আমরা সুন্দরভাবে পড়ে নিব। এবং এখানে এতটুকুই মানে সে কথা বলার আগে মানে সে ক্লাস শুরু করার আগে এতটুকুই বলে নিই যে এইচপিসি অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের জন্য মুক্ত অবস্থায় এখানে তোমাদের জন্য হেল্পফুল একটা তোমার প্ল্যাটফর্ম, যেখানে তোমরা প্রতিনিয়ত তোমরা কি মানে তোমার বেসিক সহকারে তোমার অ্যাডভান্স পর্যন্ত তোমরা এমসিকিউ সিকিউ জন্য ক্লাস পাবা। এখানে তোমার কি এখানে সুন্দরভাবে প্লে লিস্ট সহকারে মানে তোমার কি ভিডিও এবং ক্লাস তোমার আপলোড দেওয়া হয়। তো সুন্দরভাবে আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকবা এবং সেখানে তোমার কি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে সব প্রোভাইড করা হয়। অলরেডি তোমার কি মানে জিকে বাংলাদেশের পরিস্থিতি তোমার কি একটা পার্ট সুন্দরভাবে এখানে তোমার কি মানে আমি ক্লাস দিয়ে দিছি। তো এই পার্টটা সুন্দরভাবে পড়লে আর এখানে তোমার কনফিউশন থাকার কথা না। তো আমরা সুন্দরভাবে কি করবো, আমরা সুন্দরভাবে আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবো, ঠিক আছে? তো ওভারঅল এখান থেকে এতটুকু আমি বললাম। এখন আমরা বেশি কথা না বলে আমরা কি ক্লাসে চলে আসি। তো আমরা আজকে একটা মানে হচ্ছে অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা তোমার কি ফিজিক্স ফিজিক্স তোমার কি ফিজিক্স, এটা মূলত তোমার কি ফিজিক্স, এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। তাহলে কি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 আমরা শুরু করতে যাচ্ছি। তো এটা ইসেক স্যারের বই। তো ইসেক স্যারের বইটা আমরা কি সুন্দরভাবে ধরে ধরে আমরা পড়বো, যেটা তোমার কি মানে তোমার এমসিকিউর জন্য এবং তোমার সিকিউতে তোমার ক খ যেগুলো তোমার চলে আসে ওগুলোর জন্য আমরা সুন্দরভাবে বইটা দেখায় দেখায় পড়বো। এবং তোমার এই ক্লাস করার পর সুন্দরভাবে আমরা কি এক্সাম লিঙ্ক প্রোভাইড করবো। তো তোমরা নিজেকে টেস্ট করার জন্য এবং কতটুকু পড়ার তোমার কমপ্লিট হলো এখান থেকে এতটুকু দেখার জন্য সুন্দরভাবে আমরা কি করবো, পরীক্ষায় আমরা কি অংশগ্রহণ করবো। এবং আমি তোমাদের কি এই অধ্যায়টা তোমাদের একাডেমিক টু তোমার কি তোমার বেসিক পর্যন্ত একদম কভার করে দেবো, সমস্যা নেই। আগে আমরা বইটা সুন্দরভাবে ধরাই পড়ি এমসিকিউর জন্য এবং সিকিউতে ক খয়ের জন্য। তারপর আমি ম্যাথ তোমাদের সুন্দরভাবে বেসিক ক্লাস তোমাদের ক্লাস প্রোভাইড করবো, তোমরা সুন্দরভাবে তোমরা কি করবা পড়ে নিবা, ঠিক আছে? তো আমরা চলে আসি যে তোমার আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বে চলে আসি। যে আদর্শ গ্যাস সম্পর্কে তোমার কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে, যে এখানে তাপ গ্যাসের তোমার কি সূত্রাবলী কতগুলো দেওয়া আছে, গ্যাসের সূত্রাবলী তোমার কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, সমনের সূত্র কতগুলো দেওয়া আছে। তো ওসব সম্পর্কে জানবো। আদর্শ গ্যাসটা কি, এর বৈশিষ্ট্যটা কি, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি পিভি ইকুয়াল এন আর টি, এগুলো সম্পর্কে জানবো যে পিভি ইকুয়াল এন আর টি, এসব সম্পর্কে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো এই তোমার সূত্রটা কোন জায়গায় প্রোভাইড করতে হয়, কোন ম্যাথ ক্ষেত্রে লাগে, তো আমরা সুন্দরভাবে কি করবো এই টপিকগুলো আমরা পড়ে নেবো। পরমাণু তাপমাত্রা কি, তাপমাত্রা সার্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ কি মোলার ধ্রুবক তোমার হচ্ছে কি এসআই পদ্ধতিতে কোন মাত্রা হতে পারে এবং তোমার সিরিজ পদ্ধতিতে কোন মাত্রা হতে পারে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নেব। তারপর হচ্ছে কি গড় বর্গবেগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর এখানে বলছে বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল, শক্তির সমবিভাজন নীতি, সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পর্কে আমরা আলোচনা করব। এবং লাস্ট পয়েন্টে তোমার কি সিকিউ পার্টের জন্য তোমার কি এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। কোন পার্টটা ভাইয়া পুরা, যে তোমার কি আপেক্ষিক আর্দ্রতা তোমার কি সিকিউর জন্য একদম তোমার কি মানে তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা তোমার বিশেষ ক্ষেত্রে ম্যাথ ক্ষেত্রে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করবো, আমরা ম্যাথ সহকারে আমরা পড়ে নেব, ঠিক আছে না? আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের ভিত্তিক, ঠিক আছে? তারপর আমি নেক্সট ক্লাস থেকে আমি সুন্দরভাবে ম্যাথ তোমাদের বুঝাই দেবো এবং তোমাদের বেসিকও আমি কভার করে দেবো। তারপর আমরা সুন্দরভাবে কি করব, অধ্যায়টা শেষ করে দেবো। তো আমরা কথা না বলে আমরা কি করি, আমরা অধ্যায়ের ভিতরে শুরু তোমার কি চলে যাই। আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা টাইমটা মানে তোমার কি কাজে লাগাবো, ঠিক আছে? তো তার আগে আমি অল্প একটু তোমাদের সাউন্ড সিস্টেমটা ঠিক করে নিই। তো কথা বলার আগে এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা ক্লাস সুন্দরভাবে করার জন্য, সুন্দরভাবে ক্লাসটা সুন্দরভাবে অবজারভেশন করার জন্য এবং এফেক্টিভ করার জন্য সুন্দরভাবে তুমি তোমার বইটা হাতে নিবা এবং একটা হাইলাইটার একটা পেন তুমি নিতে পারো। তো আমরা চলে আসি ভূমিকায় চলে আসি। যে আমরা জানি যে কঠিন তরল বায়বীয় সব পদার্থের অসংখ্য অতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, অবশ্যই। অর্থাৎ একটা পদার্থে তোমার কি তিনটা অবস্থান থাকে, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা হচ্ছে বায়বীয়, ঠিক আছে? অর্থাৎ এই কণাকে পদার্থের অণু বলা হয়। অর্থাৎ অনেকগুলো পরমাণু মিলে অণু গঠিত হয়। একই পদার্থের অণুগুলো ধর্ম অভিন্ন, কিন্তু বিভিন্ন পদার্থের অণুগুলো ধর্ম ভিন্ন হয়। কঠিন, তরল এবং তোমার কি বলছে বায়বীয় বলছে। কঠিন তরল পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব খুবই নগণ্যতর হয়। তাহলে কি এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানবো, লেস দেন ইম্পর্টেন্ট কিছু। গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব খুবই প্রবল, তাই গ্যাসের প্রসারণ আলোচনা চাপের উল্লেখ করা হয়। তরল অবস্থায় পদার্থের অণুগুলোর মধ্যে ব্যবধান কঠিন অবস্থা অপেক্ষা বেশি থাকে, অর্থাৎ যে কোনো তরলকে বিভিন্ন অংশে বিভক্ত করতে খুব কম বল প্রয়োজন হয়। অতএব তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো, ঠিক আছে? যে তরলের পদার্থে তোমার কোনো
আন্তঃআণবিক আকর্ষণ বল তোমার নেই বললেই চলে, বাস জাস্ট নগণ্য থাকে। তাহলে তরলের ক্ষেত্রে কি আন্তঃআণবিক তোমার হচ্ছে কি আকর্ষণ বল থাকে কি থাকে না? অবশ্যই থাকে, কিন্তু সেটা তোমার হচ্ছে কি নগণ্য আকারে থাকে, অর্থাৎ নাই বললেই চলে। তো এটা আমরা কি করব, এমসিকিউর জন্য আমরা কি সুন্দরভাবে পড়ে নেব। একটা আন্তঃআণবিক আকর্ষণ বল দেওয়া আছে, একটা আন্তঃআণবিক গতি দেওয়া আছে, তো সুন্দরভাবে পড়াই দেবে ভাইয়া, সমস্যা নাই। তারপর আমরা নেক্সট তোমার হচ্ছে কি পয়েন্টে চলে যাই। এখন আদর্শ গ্যাস সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করব যে আদর্শ গ্যাসটা মূলত তোমার হচ্ছে কি কি, অর্থাৎ এই অধ্যায়ে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এবং মৌলিক স্বীকার্য সম্পর্কে জানবো। কতগুলো স্বীকার্য দেওয়া আছে এবং গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা পার্টটা অনেকটুকু ম্যাথের জন্য তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে তা হলো প্রথমে জানা দরকার আদর্শ গ্যাস কি। অবশ্যই, অর্থাৎ যে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ মেনে চলে, তাহলে এটা একটা পয়েন্ট সুন্দরভাবে দেখাই নিবা যে মৌলিক স্বীকার্য সমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রা এবং চাপে, তাহলে সেখানে তোমার হচ্ছে কি তাপমাত্রা থাকে এবং সেখানে কি থাকে, চাপ থাকে। বয়েলের সূত্র এবং চার্জের সূত্র মেনে চলে, তাকে বলা হয় তোমার হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয় বা আদর্শ গ্যাস বলানো হতে পারে। যেই এই তোমার সংজ্ঞাটা সুন্দরভাবে তোমরা কি সিকিউর জন্য মুখস্থ করে নিবা। সিকিউর জন্য কয়েকজনের মুখস্থ নিবা, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তোমার এমসিকিউতে তোমার মেইন এক্সামে তোমার চলে আসবে। তো সুন্দরভাবে কি করবো, আমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে নেব যে আদর্শ গ্যাস কাকে বলে। অর্থাৎ যেসব গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রা এবং চাপে বয়েল এবং চার্জের সূত্র যুগ্মভাবে মেনে চলে, তাকে বলা হয় আদর্শ গ্যাস বলা হয় বা আইডিয়াল গ্যাস বলা হয়, ঠিক আছে। তারপর এই স্বীকার্যগুলো যে তোমার থেকে সবসময় সঠিকভাবে মেনে চলে, এরকম কোনো গ্যাসের অস্তিত্ব বাস্তবে নেই। তাই বাস্তব গ্যাসের ধর্ম আদর্শ গ্যাসের ধর্ম থেকে কিছুটা ভিন্ন লক্ষ্য করা যায়। অবশ্যই হবে, আদর্শ গ্যাস আলাদা, বাস্তব গ্যাস সম্পূর্ণ আলাদা। কেবলমাত্র নিম্নচাপ নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। এটা তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা 15 থেকে 16 আসছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষা তোমার 2021 থেকে 2022 সালে আসছিল। তো এইটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তুমি তোমার নাম ভুলে যেতে পারো, তুমি তোমার বাবার নাম মার নাম ভুলে যেতে পারো, কিন্তু বিশেষ করে তোমার ইন্টারমিডিয়েট থাকাকালে এটা ভোলা যাবে না, ভুললে তোমার পাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারবো যে আদর্শ গ্যাস কাকে বলে, অর্থাৎ যে গ্যাস সমূহ সকল তাপমাত্রা এবং চাপে বয়েল এবং চার্জের সূত্র মেনে চলে, তাকে বলা হয় আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস শর্তসমূহ হচ্ছে তোমার কি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা এই সমীকরণ মেনে চলে থাকে। তোমাকে বলে দিবে যে নিম্ন তাপমাত্রা না নিম্নচাপ না উচ্চ তাপমাত্রা, আর একটা তোমাকে দিয়ে দিবে যে তোমার কি নিম্নচাপ নিম্ন তাপমাত্রা, আর একটা বলবে কোনোটি নয়। তাহলে এই তোমার হচ্ছে কি মানে তোমার এই শর্তটা অনেক ইম্পর্টেন্ট। নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় তুমি মেইন এক্সামে তুমি এটা তোমার চলে আসবে, সমস্যা নেই। আমি তোমাকে এখানে লিখিত দিতে পারি, যদি এই কোশ্চেন থেকে যদি তোমার কোশ্চেন কর্তা যদি তোমার কোশ্চেন করে, তাহলে এই কোশ্চেনটা তুমি মাস্ট পাবা যে তোমার আদর্শ গ্যাস সমীকরণ কোন শর্ত সাপেক্ষে মেনে চলে, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় মেনে চলতে পারে। তারপর আমরা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য আমরা কি শুরু করব, যে তোমার দেখো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসমূহ। আদর্শ গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে অর্থাৎ পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলে, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ তোমার এইটা। তাহলে এটা সুন্দরভাবে কি করবো, আমরা মুখস্থ করে নেবো। এটা 10 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে না? 10 স্টার ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা কি সুন্দরভাবে রিভিশন দেবো, তার সাথে তোমার কি ভালোভাবে আমরা পড়ে নেব। তো এটা 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তারপর এখানে চলে আসো, এখানে বলছে তোমার কি আদর্শ গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে সমীকরণ মেনে চলে, তাহলে এখানে সকল তাপমাত্রা থাকবে এবং চাপ থাকবে। অর্থাৎ 2 নম্বর পয়েন্টে চলে আসলাম যে স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভর করে না। অর্থাৎ এখান থেকে এতটুকু মুস্তগুলো হয়ে যাবে। অর্থাৎ দেখো, অর্থাৎ স্থির তাপমাত্রা তোমার কি বলছে, ওই স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাস তোমার কি অভ্যন্তরীণ শক্তি এবং আয়তনের উপর নির্ভর করে না। তাহলে এখান থেকে যদি তোমার কি যদি তোমার ট্রু ফলসে যদি আসে, তাহলে এভাবে আসতে পারে যে স্থির তাপমাত্রা আদর্শ গ্যাস অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভর করে কি করে না। তাহলে এই পয়েন্টটা তোমার জন্য কি ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এই পয়েন্টটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে না? প্রথম পয়েন্টটা তো এমনিতে ইম্পর্টেন্ট যে তোমার কি সকল আদর্শ গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বলে তোমার কি পিভি ইকুয়াল এনআরটি মেনে চলে। তোমার দ্বিতীয় পয়েন্টটাও ইম্পর্টেন্ট, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা আয়তন পরিবর্তন নয়। তাহলে এটা আমরা কি করবো, মুখস্থ করে নেব। তারপর যেখানে তোমার অভ্যন্তরীণ শক্তি তোমার ডিউ বাই ডিভি টি, অর্থাৎ তোমার এখানে হচ্ছে ই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি এবং তোমার ভি হচ্ছে গ্যাসের তোমার কি তোমার ভি গ্যাসের আয়তন এবং টি হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। তাহলে এখান থেকে এই তোমার কোশ্চেনে তোমার কি কথা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন চলে আসছিল যে তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটা পরিবর্তিত হতে পারে বা তোমার কি মানে কোনটার প্রভাব রয়েছে, সেখানে তোমার কি তাপমাত্রার প্রভাব রয়েছে, এভাবে কোশ্চেন তোমাদের চলে আসছিল, ঠিক আছে। আজকে আমি একটা তোমার আমার পার্সোনাল ব্যাসে আমি এক্সাম নিলাম, সেই এক্সামে তোমার এই কোশ্চেনটা ছিল যে তোমার কি মানে তোমার এই যে ডিইউ বাই তোমার কি ডিভি, তারপর তোমার এখানে বলছে টি, সেখানে তোমার এই সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ এখানে কি হবে, ঠিক আছে, অর্থাৎ টি সমীকরণের ক্ষেত্রে তোমার নিচের কোনটি গুরুত্বপূর্ণ বা
নিচে কোনটি প্রক্রিয়া করে থাকে বা বৃদ্ধি করে থাকে, এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব এবং তোমার মেইন এক্সামে তোমার তোমার হচ্ছে কি এই ফর্মুলাটা তোমার দিয়ে বলে দেবে যে নিচের পরিচয়গুলো লেখো, যে ই হচ্ছে গতিশক্তি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, ভি হচ্ছে গ্যাসের আয়তন, টি হচ্ছে তাপমাত্রা। তাহলে এটা আমরা মুখস্থ করে নেব। নেক্সট আমরা কি পয়েন্টে চলে আসি। এখানে বলছে যে তোমার হচ্ছে কি আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ নেই এবং বিকর্ষণ নেই। তাহলে যদি তোমার ট্রু ফলসে যদি আসে যে আদর্শ গ্যাসের সমূহের মধ্যে কি আকর্ষণ বিকর্ষণ রয়েছে, অবশ্যই এখানে আকর্ষণ এবং বিকর্ষণ নেই। তাহলে এখানে ট্রু ফলসের জন্য এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট, ভাইয়া পুরো সুন্দরভাবে দেখায় নাও, বইটা অনেক হেল্পফুল একটা ক্লাস হতে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে এতটুকু মনে রাখবা যে তোমার আদর্শ গ্যাসের অণুসমূহ কোনো আকর্ষণ নেই। আদর্শ গ্যাসের অণুসমূহ কি থাকতে পারে না, আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে তোমার কি কোনো আকর্ষণ থাকতে পারে না। দেখো আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ নেই, সরি ডিস্টার্ব হইতেছে। তাহলে এতটুকু আমরা মনে রাখবো যে আদর্শ গ্যাস সমূহের মধ্যে তোমার হচ্ছে কি কোনো আকর্ষণ থাকে না এবং কি থাকে না, বিকর্ষণও থাকে না। তাহলে এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করবো। 4 নম্বর পয়েন্টে চলে আসি। 4 নম্বর পয়েন্টে কি বলছে, একটি আদর্শ গ্যাস সমূহের মধ্যে আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য। জাস্ট 4 নম্বর পয়েন্টে রিডিং দিলে হয়ে যাবে। তারপর এখানে বলছে আমরা জানি তাপ প্রয়োগে সাধারণত পদার্থের প্রসারণ ঘটে এবং তাপ অপসারণে এর সংকোচন ঘটে। কোনো পদার্থের অবস্থান 3টি রাশি রয়েছে, একটা হচ্ছে একটা তাপমাত্রা, একটা হচ্ছে কি আয়তন, একটা তো হচ্ছে কি হবে, চাপ হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেব। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এতটুকু মুখস্থ করলে তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তোমার 4টা রয়েছে, একটা আছে তোমার হচ্ছে কি তাপমাত্রা, তারপর দেওয়া আছে তোমার হচ্ছে কি আয়তন এবং চাপ দেওয়া আছে। তো এই তোমার হচ্ছে কি এই 3টা পয়েন্ট আমরা মুখস্থ করে নেব। একটা তোমার চাপ, একটা তোমার হচ্ছে কি আয়তন, একটা তাপমাত্রা। তো এটা টনটনা মুখস্থ করে রেখে দিবা। তারপর চলে আসি যে গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা, এই 3টি রাশি গ্যাসের চলরাশি বলা হয়। তাহলে গ্যাসের চলরাশি কোন তিনটাকে বলা হয়, একটা চাপ বলা হয়, আয়তন বলা হয়, তাপমাত্রাকে বলা হয় গ্যাসের 3টা চলরাশি। তারপরে বলছে এদের যে কোনো দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে অপর একটিকে অপরিবর্তিত রাখতে হবে। এই অনুযায়ী হিসাব করলে আমরা 3টি সম্পর্ক দেখতে পাই। 3টি সূত্র দ্বারা এই 3টি সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এই 3টি সূত্রকে বলা হয় গ্যাসীয় সূত্র। তাহলে এই 3টিকে সূত্র কি বলা হয় ভাইয়া, পুরা গ্যাসীয় সূত্র বলা হয় থাকে। অর্থাৎ গ্যাসীয় সূত্র কোনটা, পি ভি টি, এই 3টা রাশিকে বলা হয় গ্যাসের সূত্র। তো এখান থেকে আমরা কি করব, সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে, মুখস্থ করলে তোমার এমসিকিউতে আর তোমার কি সমস্যা থাকবে না। তো সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব। ঠিক আছে, তারপর আমরা চলে আসি মেইন টপিকে। আমরা চলে আসি যে বলছে এখানে বলছে এখানে বলছে গ্যাসের সূত্র আমরা পড়লাম, যে গ্যাসের সূত্র আলোচনা পূর্বে গ্যাস কি তা জানা দরকার। গ্যাসের নিম্নলিখিত যে কোনো একটি সংজ্ঞা দেওয়া হলো, অর্থাৎ গ্যাসের সংজ্ঞা এখানে উল্লেখ করছে, যেটা তোমার সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য। এখানে বলছে সাধারণত তাপমাত্রা এবং চাপে যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে বলা হয় গ্যাস, অর্থাৎ যাই গ্যাস তাই হচ্ছে বায়বীয়। তাহলে এটা আমরা মুখস্থ করবো, মুখস্থ না করলেও তুমি লিখে দিতে পারবো, সমস্যা নেই। আগে থেকে পড়ে আস্তে আস্তে ছোটকাল থেকে। অর্থাৎ সাধারণত তাপমাত্রা এবং চাপে যেসব পদার্থ বায়ু অবস্থায় থাকে তাকে বলা হয় গ্যাস। যেমন তোমার হাইড্রোজেন তোমার গ্যাস অবস্থায় থাকে, অক্সিজেন গ্যাস অবস্থায় থাকে, নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, আহামরি ইম্পর্টেন্ট না। তারপর এখানে বলছে বর্তমান প্রচলিত তথ্য মতে সংকট তাপমাত্রায় কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম হচ্ছে গ্যাস, অর্থাৎ যাই লাও তাই কদু। এখান থেকে আমরা কি করব, রিডিং দিয়ে দেবো। ঠিক আছে না, এখান থেকে রিডিং দিলে হয়ে যাবে। জাস্ট এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে তোমার হচ্ছে পিভি টি, এই 3টাকে বলা হয় গ্যাসের সূত্র বলানো হয় থাকে। আর বাকিগুলা রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসো যে গ্যাসের সূত্রগুলিতে চলে আসো। অর্থাৎ বলছে গ্যাসের মূল সংখ্যা, চাপ, আয়তন, তাপমাত্রা প্রভৃতির উপর মাত্রিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীগণ গ্যাসের মৌল ধর্মভিত্তিক বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন। এই সূত্রসমূহ গ্যাসের সূত্রসমূহ নামে পরিচিত। তাহলে গ্যাসের সূত্র তোমার দেওয়া আছে কয়টা, এখানে বইয়ে 4টা দেওয়া আছে। সেগুলো হচ্ছে কি বয়েলের সূত্র দেওয়া আছে, তারপর তোমার হচ্ছে কি চার্লসের সূত্র, তারপর চাপীয় সূত্র, তারপর তোমার হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র দেওয়া আছে। যদি তোমার এমসিকিউতে যদি কোশ্চেন আসে যে বলবে যে গ্যাসসমূহের গ্যাসের সূত্র কয়টি, 4টি, অর্থাৎ 4টি রয়েছে। এই টপিকটা তোমার হচ্ছে কি এই টপিকটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, তোমার এমসিকিউর জন্য হোক বা তোমার হচ্ছে কি সিকিউতে তোমার শর্ট কোশ্চেনের জন্যই হোক, তো অনেক ইম্পর্টেন্ট টপিক। তো আমরা মুখস্থ করে নেব। বলে দিবে যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো কিসের সমন্বয় সূত্র, এগুলো গ্যাসের সূত্রসমূহ হতে পারে। ঠিক আছে না, এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। তাহলে সুন্দরভাবে আমি ভাইয়ের সঙ্গে দেখাই নেই যে তোমার একটা হচ্ছে কি পাইলাম, বয়েলের সূত্র পাইলাম, একটা চার্লসের সূত্র পাইলাম, একটা চাপীয় সূত্র পাইলাম, আর একটা কি অ্যাভোগাড্রোর সূত্র আমরা পেয়ে গেলাম। তো এখানে কি করবো, মুখস্থ করে নেব। ঠিক আছে না, এখন তোমার আলাদাভাবে এখানে নিচে বইয়ে সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে বয়েলের সূত্র কি, কোন জায়গা থেকে এসেছে, প্রয়োগ ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, কোন সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করা হয়, এখন ওই সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে
বইটা তোমরা আন্ডারলাইন করে নাও। 1662 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে তার এই সূত্রটি আবিষ্কার করেন। তাহলে সেখানে তোমার কি ছিল, চাপ ছিল, এবং সেখানে কি ছিল, আয়তন ছিল। তাহলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে কে, তোমার বয়েল সম্পর্ক স্থাপন করে থাকেন। তাহলে এই যে তোমার চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকেন বিজ্ঞানী বয়েল 1662 সালের। সালটা মুখস্থ করার দরকার নেই। তার বলছে এটি বয়েলের সূত্র নামে পরিচিত। বয়েলের সূত্র কোনটা ভাইয়া পড়া দেখো, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে, তাহলে স্থির থাকে কোনটা, স্থির থাকে টিটা, অর্থাৎ টি ফর তাপমাত্রা। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তার চাপের তোমার কি ব্যস্তানুপাতিক আসবে। তাহলে তার চাপের কি ব্যস্তানুপাতিক, তাহলে ওখানে কি টি থাকে কনস্ট্যান্ট, তাহলে টি থাকে কি থাকে ভাইয়া পুরা, টি থাকে কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির থাকতে পারে, এবং তোমার কি, এবং চাপ এবং আয়তনের পরস্পর কি তোমার কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক 1/v অথবা ভি সমানুপাতিক 1/p লেখা যায়। অর্থাৎ এইভাবে তোমার কি লেখা যায়, ভি তোমার ধ্রুবক 1/p হতে পারে, বা পিভি ইকুয়াল ধ্রুবক হতে পারে, বা কি হতে পারে, অর্থাৎ পিভি ইকুয়াল তোমার কি কে লেখা যায়। বা তোমার কি এভাবেও তোমার সূত্রটার দ্বারা যে P1 V1 ইকুয়াল P2 V2, অর্থাৎ তোমার এভাবে সূত্র এসে যেতে পারে। তাহলে এই সূত্রটা পুরোটাই হবে কি বয়েলের সূত্র হবে, অর্থাৎ P1 V1 ইকুয়াল P2 V2। তাহলে এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব যে এটা এই তোমার এই পার্টটা তোমার কি 5 স্টার ইম্পর্টেন্ট। তো এটা সুন্দরভাবে কি করবো আমরা টিটিএম করে নেব, মুখস্থ করে নেব। তাহলে এভাবে তোমার কোশ্চেন চলে আসবে যে বয়েলের সূত্র ক্ষেত্রে তোমার কি স্থির থাকে কোনটা, স্থির থাকে তোমার তাপমাত্রা স্থির থাকে, এবং সেটা নিচের কোনটি সঠিক হতে পারে সূত্র অনুসারে। তাহলে তোমার পি অর্থাৎ পি সমানুপাতিক 1/v অথবা ভি সমানুপাতিক 1/p হতে পারে, এবং যেখানে সূত্র তোমার দাঁড়াবে কি দাঁড়াবে P1 V1 ইকুয়াল P2 V2, এবং সেটা তোমার কি এই সমীকরণ তোমাকে সমষ্ণ প্রক্রিয়ায় বা তোমার ধারণ করে থাকে। তাহলে কোন প্রক্রিয়ায় ধারণ করে থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়লাম। ঠিক আছে না, যেখানে তোমার সূত্র হচ্ছে P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল P2 P3 VT ডট 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 P1 V1 ইন্টু ধ্রুবক হবে। তাহলে এটা তুমি যদি চাও তাহলে এটা তোমরা কি সুন্দরভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এটা আমরা যদি চাও তাহলে কি রাখতে পারো, সুন্দরভাবে মনে রাখতে পারো। তো আমরা কি করবো, মনে রাখবো যে P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল P3 VT ডট 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 P1 PN VN হতে পারে। তারপর আমরা চলে আসি নেক্সট টপিকে, আমরা কি চলে আসি নেক্সট টপিক। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে তোমার কি মানে এগুলা তোমার ঠিকই দেওয়া আছে, এবং এখানে তোমার প্রচণ্ড পরিমাণে লেকচিত্রগুলো তোমার কি সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সিকিউতে তোমার তোমার কয় আসতে পারে, অথবা তোমার এমসিকিউর ক্ষেত্রে তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এগুলো তোমার লেকচিত্র তোমার দিয়ে বলে যে নিচের কোনটি প্রযোজ্য, বয়েলের ক্ষেত্রে প্রযোজ্য, চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, না অ্যাভোগাড্রোর ক্ষেত্রে প্রযোজ্য, বা গেলুশেকের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই এই চিত্রগুলো কিন্তু তুমি কি দেখে নিবা। অর্থাৎ আমরা জেনেছি তোমার কি ভি সমানুপাতিক 1/p, যেখানে তোমার কি আয়তন বাড়লে চাপ কমবে, আবার চাপ বাড়লে আয়তন কমবে। অর্থাৎ এখানে তোমার কি আয়তন যদি আমি বাড়াই তাহলে চাপ আস্তে আস্তে তোমার কি কমবে। তারপর যদি আমি যদি তোমার কি তোমার 1/v নিই এবং যদি পি নিই, তাহলে তোমার কি সেটাও তোমার এই তোমার কি লেখচিত্র হবে। তাহলে এই লেখচিত্রগুলো সুন্দরভাবে তুমি টনটনা মুখস্থ করবা, লিখে মুখস্থ করবা। এটাও সঠিক হতে পারে বা এটাও সঠিক হতে পারে, বা তোমার কি পিভি যদি কনস্ট্যান্ট থাকে তা এবং টি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই চিত্রটাও সঠিক হতে পারে। তাহলে এই লেখচিত্রগুলো তোমার সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা কি করবা, রিভিশন দিবা, এই পার্টগুলো রিভিশন দিবা। এখানে বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন এবং চাপ, লেখচিত্র একটি আয়তকার পরাবৃত্ত। তাহলে কি কোন আকার পরাবৃত্ত, আয়তকার পরাবৃত্ত। এটা তোমার মেডিকেল এডমিশন টেস্টের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে না, তো এই পার্টটা তোমার কি 5 স্টার ইম্পর্টেন্ট। তোমার বলে দিবে যে তোমার বয়েলের সূত্রের ক্ষেত্রে তোমার কি মানে কোন পরাবৃত্তকার হয়, আয়তকার পরাবৃত্তকার হতে পারে। যেখানে এতটুকু মুখস্থ আমরা কি করে নেব। তারপর আমরা নেক্সট আমরা কি পেজে চলে যাই। এখানে বলছে বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না কেন। এটা তোমার কি সিকিউতে তোমার কি খ নাম্বার কোশ্চেনের জন্য প্রযোজ্য। এটা ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট পার্টটা আমরা কি বই থেকে আমরা এখান থেকে মুখস্থ করে নেব, টিটিএম করে নেব। ঠিক আছে না, কি বলছি দেখো, আদর্শ গ্যাস বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না। তাহলে এখান থেকে আমরা একটা এমসিকিউ পাইলাম যে আদর্শ গ্যাস বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না। তাহলে এখান থেকে আমরা এমসিকিউতে পাইলাম, শর্ট কোশ্চেনের জন্য আমরা কি পেয়ে গেলাম। এই পার্টটা তোমার কি এমসিকিউর জন্য আমরা সুন্দরভাবে কি করব, মুখস্থ করে নেব। যে এখানে তোমার জানতে হবে, মুখস্থ করতে হবে আদর্শ গ্যাস তোমার কি দেখো, তোমাকে মুখস্থ করতে হবে। দেখো আদর্শ গ্যাস বয়েলের সূত্র মেনে চলে, কি বলছে দেখো, আদর্শ গ্যাস তোমার কি বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না। কারণ হলো আদর্শ গ্যাসের বিন্দু ভর বিবেচনা করা হয়, এবং এই গ্যাস অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল বিবেচনা করা হয় না। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলো আকার সীমিত এবং এদের আন্তঃআণবিক বল থাকার বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না। তাহলে এটা টনটনা মুখস্থ করে নিবা। তোমার কি সিকিউতে তোমার জ্ঞানমূলকের ক্ষেত্রে অনেক অনেক প্রযোজ্য। তারপর এখানে বলছে জেনে রাখো, অর্থাৎ জেনে তো রাখতেই হবে যে বয়েলের সূত্র উচ্চ তাপমাত্রা এবং কম চাপে
বিশেষভাবে প্রযোজ্য। আমরা পড়লাম না, ওইখানেই পড়লাম যে তোমার হচ্ছে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলের সূত্র মেনে চলে। তো এটা তোমার অল্প একটু ঘুরাই দিছি, অর্থাৎ যা উচ্চ তাপমাত্রা ঠিক আছে কিন্তু কম চাপ, ওই যাই নিম্ন তাই কম, তাহলে এখানে একটু প্যাচ করে দিছে। তো এটা আমরা কি করবো, মুখস্থ করে নেব। এটাও তোমার ইম্পর্টেন্ট একটা কি টপিক। তার বলছে কিন্তু নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে তোমার থেকে সূত্রে বিচ্যুতি ঘটতে পারে। নিম্ন চাপ যদি দাও এবং উচ্চ তাপমাত্রা যদি প্রয়োগ করো তাহলে কি তাপমাত্রা সেখানে সংঘটিত হবে না এবং ত্রুটিপূর্ণ তাপমাত্রা সৃষ্টি হবে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়ে নেব, ঠিক আছে না? এটা আমরা কি করে নেব, মুখস্থ আমরা করে নেব। তারপর আমরা চলে আসি যে একটি বেলুনকে ফু দিলে আয়তন বাড়ে আর চাপ বাড়ে, এখানে বলের সূত্র কি লঙ্ঘিত হয়েছে? জাস্ট এখান থেকে এতটুকুই মুখস্থ করে নিবা, মুখস্থ করতে ওখানে রিডিং দিলে তোমার হয়ে যাবে। এখান থেকে এতটুকুই পড়ে নিবা যে বেলুনের ফু দিয়ে বেলুন ফোলানোর ঘটনা বয়েলের সূত্র প্রয়োগ হয় না। তাহলে এখান থেকে এতটুকু তোমার কি মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে তোমাকে এমসিকিউতে বা শর্ট কোশ্চেনে দিয়ে দেবে যে বেলুন তোমার হচ্ছে কি বেলুন ফু দিয়ে বেলুনের ফোলানোর ঘটনা বয়েলের সূত্র মেনে চলে কি চলে না? অবশ্যই কি হবে, না হবে। তারপর আমরা চলে আসলাম, অর্থাৎ বয়েলের সূত্র থেকে আমরা এতটুকু পড়লাম, এতটুকু পড়লে তোমার দ্যাট উইল বি মোর দেন এনাফ এমসিকিউর জন্য, ঠিক আছে? তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, পড়ে নিবা। তারপর আমরা চলে আসি চার্লসের সূত্রে চলে আসি, ঠিক আছে না? অর্থাৎ আমরা বয়েলের সূত্র শেষ করলাম, এখন আমরা সুন্দরভাবে কি করব, চার্লসের সূত্রটা কভার করে দেব। যে চার্লসের সূত্র কি বলছে, অর্থাৎ 1887 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস এই সূত্র আবিষ্কার করেছেন। তাদের চার্লসের সূত্র আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? চার্লসের সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী চার্লস। তার নাম অনুসারে এই সূত্রকে চার্লসের সূত্র বলা হয়। অবশ্যই এটি নির্দিষ্ট চাপে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক স্থাপন করে থাকে। তাহলে এখানে নির্দিষ্ট তোমার থেকে তাপমাত্রা আছে এবং তোমার থেকে আয়তনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট নয়। অর্থাৎ এই সূত্র অনুসারে স্থির চাপে, অর্থাৎ কোন চাপে, স্থির চাপে, অর্থাৎ এখানে কি থাকবে, চাপ থাকবে। বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা দেখছি যে তাপমাত্রা তোমার স্থির থাকে, আর চার্লসের সূত্রের ক্ষেত্রে তোমার কি থাকে, চার্লসের সূত্রের ক্ষেত্রে তোমার কি চাপ স্থির থাকে। চতে চার্লস, চতে চাপ। চার্লস সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী চাপ তোমার কি বিজ্ঞানী চার্লসই, ঠিক আছে? অর্থাৎ এখানে কি থাকতে পারে, স্থির থাকতে পারে, চাপ স্থির থাকতে পারে। এই পয়েন্টগুলো মুখস্থ করতে পারে। এডমিশনের জন্য তোমার মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ভাই। তোমার সেখানে বলছে চাপের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ কত অংশ 1/273 বা 0.003666 অংশ পরিবর্তিত হয়। তাহলে এই পার্টটা আসলে তোমার থেকে 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? বিশেষ করে মেডিকেল তোমার থেকে ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যে বলে দিবে যে নির্দিষ্ট অংশের ক্ষেত্রে তোমার কি মানে তোমার চার্লসের সূত্রের ক্ষেত্রে কতটুকু অংশ পরিবর্তিত হয়। 1/273 অংশ পরিবর্তিত হতে পারে। দেখো 1/273 অংশ পরিবর্তিত হয়, বা তোমার কি 0.2টা 0, কয়টা জিরো, 2টা জিরো, 3টে জিরো কখন আসবে না, 0.00366 অংশ পরিবর্তিত হতে পারে। তো এটা আমরা কি করব, মুখস্থ করে নেব, ঠিক আছে? তারপর আমরা চলে আসি, এখানে কিছু পড়ার দরকার নেই, জাস্ট গো ফর রিডিং দিলে তোমার হয়ে যাবে, এখানে জানার দরকার নেই। অর্থাৎ আমরা তোমার কি বললাম যে তোমার কি চার্লসের সূত্রের ক্ষেত্রে তোমার কি চাপ তোমার কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সেখানে তোমার কি থাকবে ভাইয়া পুরা তোমার চাপ কনস্ট্যান্ট থাকবে, এবং সেখানে তোমার কি মানে তোমার আয়তন এবং আয়তনের সাথে তোমার কি মানে তাপমাত্রা তোমার সমানুপাতিক, অর্থাৎ তোমার V1/T1 ইকুয়াল V2/T2 এই সূত্র তোমার কি প্রযোজ্য হবে। তো এই সূত্রটা আমরা কি করব, এই সূত্রটা মুখস্থ করে নেব, ম্যাথের জন্য মুখস্থ করে নেব, এবং বলে দিতে পারে যে এই সূত্র তোমাকে এমসিকিউতে দিয়ে বলতে পারবে যে নিচের কোনটি সঠিক তোমার চার্লসের ক্ষেত্রে। তো চার্লসের ক্ষেত্রে হচ্ছে কি V1/T1 ইকুয়াল V2/T2 এই সূত্রটা সঠিক হবে, যেখানে তোমার সম্পর্ক হচ্ছে কি V সমানুপাতিক T। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়াও তাহলে আয়তন বাড়বে, আয়তন কমাইলে তাপমাত্রা কমবে। এখানে বলে দিচ্ছে যে নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রা কি সমানুপাতিক। তাহলে এটি পরম স্কেলে চার্লসের সূত্র। তো এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এই পার্টটা ইম্পর্টেন্ট। তারপর ওই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 15 থেকে 16 তোমার কি এই টাইপ থেকে ম্যাথের অঙ্ক চলে আসছিল, যে তোমার কি এখানে বলেই দিছিল যে এটা প্রচণ্ড পরিমাণে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট হয়, তোমার একাডেমি হোক বা এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। যে চার্লসের তোমার সূত্রটা হচ্ছে V1/V2 ইকুয়াল T1/T2, বা এভাবেও লেখা যায় যে তোমার কি V1/T1 ইকুয়াল V2/T2 এভাবেও লেখা যেতে পারে, এভাবেও লেখা যায়, ওভাবেও লেখা যেতে পারে। তো আর একটা ফর্মুলা হচ্ছে এটা। তারপর আমরা চলে আসি, তো নেক্সট পেজে চলে আসি, আমরা বয়েলের সূত্র দেখলাম, তারপর চার্লসের সূত্র দেখলাম, এখন আমরা কি চাপীয় সূত্রে আমরা চলে আসবো। চাপীয় সূত্র আমরা সুন্দরভাবে পড়বো, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমরা দেখাই নেব। যে 1842 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রেনো এই সূত্র আবিষ্কার করে থাকেন। তাহলে কি তোমার কি চলে আসতে পারে যে রেনো তোমার কি কোন সূত্র আবিষ্কার করেন, রেনো তোমার কি চার্লসের সূত্র আবিষ্কার করেন। তাহলে চার্লসের সূত্র আবিষ্কার করেন কে, বিজ্ঞানী রেনো।
এই পার্টটা তোমার কি আসলে ইম্পর্টেন্ট। তো এই পার্টটা আমরা কি করবো, মুখস্থ আমরা কি করে নেব যে বিজ্ঞানী রেনো তোমার হচ্ছে কি চার্লসের চাপীয় সূত্র আবিষ্কার করে থাকেন। তারপর আমরা চলে আসি যে এই জন্য এই সূত্রকে বলা হয় রেনোর চাপীয় সূত্র বলা হয়। বিজ্ঞানী রেনো আবিষ্কার করেছেন বলে রেনোর চাপীয় সূত্র বলানো হয়ে থাকে। এটা আমরা কি সুন্দরভাবে মুখস্থ করে নেব। এটি স্থির তাপমাত্রা, এটি স্থির আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে। তাহলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে, যেখানে চাপ উপস্থিত থাকতে পারে। তাহলে কি আমরা তোমার জেনেছি, একদম লাস্ট মোমেন্টে আমি বলতেছি, সমস্যা নেই, আমি আবার রিভিশন দিতেছি, সমস্যা নেই, জাস্ট এখান থেকে এতটুকুই মুখস্থ করে নাও যে তোমার চাপীয় সূত্রের ক্ষেত্রে তোমার কি স্থির থাকে আয়তন এবং চাপ এবং তাপমাত্রা পরস্পর কি সমানুপাতিক বিদ্যমান। এই সূত্র অনুসারে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের চাপের একটি নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ বা একে 0.00366 অংশ পরিবর্তিত হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই কি করব, মুখস্থ করে নেব। ঠিক আছে, মুখস্থ করলেই হয়ে যাবে। স্থির আয়তনে চাপ এবং তাপমাত্রা পরিবর্তিত হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম। লেখচিত্রটা তুমি সুন্দরভাবে তুমি কভার আপ করে নিবা যে চাপের সাথে তোমার কি তোমার তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। তো চাপের মান বাড়ালে তোমার হচ্ছে কি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রার মান কমালে চাপের মান অটোমেটিক্যালি কমবে। অর্থাৎ আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, দেখো যে চাপীয় সূত্র বিজ্ঞানী রেনো আবিষ্কার করেছেন, তাই রেনো সূত্র বলা হয়। চাপীয় সূত্রের ক্ষেত্রে তোমার হচ্ছে কি আয়তন কি থাকে, আয়তন এখানে কনস্ট্যান্ট থাকতে পারে, কনস্ট্যান্ট থাকে, এবং সেখানে তোমার হচ্ছে কি সম্পর্ক হচ্ছে কি তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এখানে সূত্রটা দাঁড়াবে P1/T1 ইকুয়াল তোমার হচ্ছে কি P2/ তোমার হচ্ছে কি T2 দেখাবে। তো এখান থেকে আমরা কি এতটুকু আমরা কি করব, মুখস্থ করে নেব। এই পার্টটা মুখস্থ আমরা করে নেব। সূত্রটা আমাদের যখন আমরা ম্যাথ সলিউশন করব তখন ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে কি অনেক লাগবে। তো সুন্দরভাবে আমরা কি করব, এটা আমরা কি কভার করে নেব। আর যেগুলো আমি পড়াচ্ছি যে বয়েলের সূত্র, চাপে তোমার কি চাপের সূত্র, তারপর তোমার কি মানে চাপীয় সূত্র অ্যান্ড তোমার কি রেনোর সূত্র, যাই পড়াচ্ছি না কেন, চার্লসের সূত্র পড়াচ্ছি না কেন, সবগুলো কি করবা এমসিকিউর জন্য, সিকিউতে শর্ট কোশ্চেনের জন্য এবং ম্যাথ পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো অবহেলা না করে ক্লাসটা সুন্দরভাবে তোমরা কি করবা, করে নিবা। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিকে কি বলছে, এখানে তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট তুমি কি এখান থেকে রিডিং দিবা। যদি সময় তোমার হাতে থাকে তাহলে রিডিং দিলে হয়ে যাবে। আমি যখন ম্যাথ করাবো তখন আমি সুন্দরভাবে তোমাদের টপিক ধরে ধরে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো যে কোনগুলো ইম্পর্টেন্ট না, কোনগুলো পড়তে হবে, বারবার আমাদের কি করতে হবে, সলভ করতে হবে এবং রিভিশন দিতে হবে। অর্থাৎ তোমার রেনোর ক্ষেত্রে তোমার এই সূত্রটা প্রযোজ্য হতে পারে যে তোমার পি সমানুপাতিক পি সমানুপাতিক টি হতে পারে। অর্থাৎ চাপের সাথে তাপমাত্রা সমানুপাতিক হবে নির্দিষ্ট আয়তনে। এটা আমাদের মুখস্থ করতে হবে যে নির্দিষ্ট আয়তনে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ থাকতে পারে এবং তার পরম তাপমাত্রা তোমার কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ এটা সমানুপাতিক নির্দেশ করে থাকবে। অর্থাৎ সূত্র দাঁড়াবে P1/T1 ইকুয়াল P2/ তোমার কি T2 হবে। তো এই সূত্রটা আমরা কি করব, মুখস্থ করে নিব সুন্দরভাবে। ঠিক আছে না, অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব। বাকিটা যদি পারো তাহলে গো ফর রিডিং। ঠিক আছে না, এখান থেকে এতটুকু সূত্র আমি যতটুকু লিখে দিলাম ততটুকু এটাও হতে পারে, আবার এভাবেও লেখা যায়। তো দুইটা আমরা কি করব, সূত্রটা মুখস্থ করে নেব। এটা ম্যাথের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যখন আমি তোমাদের ম্যাথ করাবো তখন এগুলো সূত্র কিন্তু লাগবে, বারবার বলতেছি। ঠিক আছে, তো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নাও। তারপর আমরা তোমার নেক্সট তোমার কি পেজে চলে আসলাম। অর্থাৎ এখানে তোমার কি মানে কিছু একটা বলছে, কাজ করো। তো এটা তোমার কি করবা, রিং দিলে হয়ে যাবে। বিশেষ ক্ষেত্রে তোমার কি এই তোমার ম্যাথটা তোমার মেডিকেলের তোমার গাণিতিকের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো মেডিকেলের ক্ষেত্রে এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই মেডিকেলের জন্য আমরা কি এটা দাগাই নেব, এটা তোমার কি এই ম্যাথটা দাগাই নেব, 10 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে না, মেডিকেলে এগুলাই চলে আসে যে মুখে মুখে ক্যালকুলেশন চলে আসে। আবার বোর্ড কোশ্চেন তোমার চলে আসলো যে যশোর বোর্ডে এবং তোমার কি কুমিল্লা বোর্ডে চলে আসলো। তো এটা আমরা কি করব, সুন্দরভাবে আমরা কি এই ম্যাথটা আমরা টন মুখস্থ করবো। তোমার হোক সেটা মেন পরীক্ষার জন্য, হোক সেটা তোমার কি এডমিশন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর তোমার সেকেন্ড তোমার কি তোমার কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এগুলো অনেক বোর্ড কোশ্চেন ছিল। তো নিজে যদি বইটা সুন্দরভাবে যদি A to Z পড়তে পারো, তোমার এখানে কোনো আর গাইড লাগবে না। ঠিক আছে না, গাইড লাগবে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। তো আমরা এতটুকুই অলস এবং এত অলস যে আমরা বইটা সুন্দরভাবে পড়ি না, আমরা বই শুধু কিনি এবং সুন্দরভাবে কি টুকেসে রেখে দিই। তো এটা করা যাবে না, বইটা সুন্দরভাবে পড়তে হবে। ঠিক আছে, তারপর আমরা তোমার কি এই ম্যাথগুলো আমরা কি যখন আমি তোমাদের করাই দেবো তখন সুন্দরভাবে তোমার কি বলে দেবো যে কোনগুলো ইম্পর্টেন্ট না, কোনগুলো বারবার রিভিশন দিবা। ঠিক আছে না, আমরা সব টাইপ কভার করবো। আগে এসএক্সআর বইটা আমরা কি এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য আমরা কি মানে এরিয়া মার্কিং করে নিই। ঠিক আছে, তারপর আমরা চলে আসলাম কি আদর্শ গ্যাসের সমীকরণে চলে আসলাম। এটাও ইম্পর্টেন্ট টপিক যে আদর্শ গ্যাসের সমীকরণ দেওয়া আছে। অর্থাৎ মনে করি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ
আয়তন এবং পরম তাপমাত্রা। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, আয়তনকে ভি দ্বারা, এবং তাপমাত্রাকে তোমার হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রাকে তোমার হচ্ছে কি টি দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে এতটুকু পড়বা অর্থাৎ বয়লের সূত্র আমরা পড়লাম না যে তোমার হচ্ছে ভি সমানুপাতিক 1/p হতে পারে, অথবা পি সমানুপাতিক 1/v হতে পারে। আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম, যেখানে তোমার কি থাকে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে পারে। চার্লসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ভি সমানুপাতিক টি, যেখানে চাপ ধ্রুব থাকতে পারে। এখান থেকে এতটুকু মুস্ত করবা, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই তোমার হচ্ছে পিভি ইকুয়াল কেটি পাই, ঠিক আছে না। তো এখান থেকে আমরা এতটুকু আমরা কি করবো, আন্ডারলাইন করে নেব যে চাপ চলো আমরা আগে মুছাই নেই আর দেখাই নেব এখন, যে তোমার হচ্ছে কি চাপ, আয়তন, পরম তাপমাত্রা পিভি টি দিয়ে প্রকাশ করা হয়। সেখানে যেখানে বলের সূত্র হচ্ছে তোমার হচ্ছে কি ভি সমানুপাতিক 1/p, যেখানে তোমার হচ্ছে কি তাপমাত্রা তোমার কনস্ট্যান্ট থাকে, আর চার্জের সূত্র হচ্ছে তোমার এটা, অর্থাৎ ভি সমানুপাতিক টি হতে পারে, এবং যেখানে কি চাপ স্থির থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নেব, যেখানে তোমার হচ্ছে কি যেখানে পিভি ইকুয়াল কেটি প্রকাশ করা হয়। অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করে লাস্ট মোমেন্টে তোমার হচ্ছে কি একটা সূত্র প্রদান করা হয়েছে, সেই সূত্রটা হচ্ছে তোমার এই যে এইটা, ঠিক আছে না। তা আদর্শ গ্যাসের সমীকরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, আদর্শ গ্যাসের সমীকরণকে তোমার হচ্ছে পিভি ইকুয়াল কেটি দ্বারা প্রকাশ করানো হতে পারে, এন আর টি দ্বারা প্রকাশ করানো হতে পারে। সুন্দরভাবে আমরা কি করবো, এই তোমার তো এই তোমার এটা ম্যাথের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তো এটা মুখস্থ করে নেবো, ঠিক আছে না। অর্থাৎ আমরা মুখস্থ করে নেবো যে তোমার হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি পি ভি ইকুয়াল এন আর টি, ঠিক আছে। এটা আমরা মুখস্থ করে নেব, যেখানে তোমার হচ্ছে কি, যেখানে আমি একটা সুন্দরভাবে পেজ নিই এখানে, যে যেখানে তোমার আমরা পড়লাম না যে তোমার পিভি ইকুয়াল এনআরটি, বা এটাকে তোমার হচ্ছে কি তোমার বড় ডাব্লিউ এবং ছোট এম এবং আর টি দ্বারা প্রকাশ করা হয়। যেখানে পরিচয়টা আমি লিখে দিচ্ছি, সুন্দরভাবে লিখে নিবা তোমরা, যে এটা হচ্ছে চাপ, ঠিক আছে। তারপর তোমার ভি হচ্ছে তোমার আয়তন, কোনো বস্তুর আয়তনকে নির্দেশ করে থাকে। যেখানে তোমার হচ্ছে কি, যেখানে তোমার এন হচ্ছে তোমার মূল সংখ্যা, আমরা ম্যাথের ক্ষেত্রে সুন্দরভাবে আবার রিভিশন দেবো, আজকাল আমি তোমাদের পরিচয়টা তোমার তোমার হচ্ছে কি ধরাই দিচ্ছি। আর হচ্ছে তোমার হচ্ছে কি মোলার ধ্রুবক, আর কি ধ্রুবক ভাইয়া, পুরা মোলার ধ্রুবক, ধ্রুবক। তারপর আমরা চলে আসলাম যে তোমার হচ্ছে কি টি হচ্ছে তোমার কি, টিকে কি দ্বারা প্রকাশ করা হয়, টিকে তোমার হচ্ছে কি টিকে তাপমাত্রা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি তোমার এখানে টি হচ্ছে তাপমাত্রা, যেখানে আর এর মান হচ্ছে তোমার হচ্ছে কি 8.314 জিকে ইনভার্স মোল ইনভার্স হতে পারে, অথবা যদি আমি লিটার অ্যাটমসফিয়ার আনতে চাই তাহলে 0.0821 তোমার লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স সিলভার ইনভার্স। তো এটা বেসিক্যালি তোমার এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এগুলো আমরা কি পরিচয়গুলো আমরা সুন্দরভাবে জেনে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করে নিলেই হবে, যে দেখো আর কে সার্বজনীন গ্যাসের ধ্রুবক বলা হয়, এবং এটি মোলার গ্যাস ধ্রুবক নামে কি পরিচিত। এখান থেকে এতটুকু মনে রাখলে হয়ে যাবে। আমরা আগেই পড়ে আসলাম যে তোমার হচ্ছে কি, দেখো আগেই তোমাদের পড়াইলাম যে আর এর মান হচ্ছে তোমার হচ্ছে কি 8.31 জিকে ইনভার্স, তোমার হচ্ছে কি কেলভিন ইনভার্স, এবং তোমার হচ্ছে কি মোল ইনভার্স হতে পারে। তাহলে এটা তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। তো সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিবা। তারপর আমি পরিচয়গুলো সুন্দরভাবে লিখে দিলাম, তোমার এখানে লিখে দিলাম, এখান থেকে পড়লে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি গ্যাসের, অর্থাৎ গ্যাসের ঘনত্বের সমীকরণে চলে আসি। গ্যাসের ঘনত্বের সমীকরণ থেকে কিছু মনে রাখবা না, যে গ্যাসের সাথে, অর্থাৎ গ্যাসের ঘনত্বের সাথে তোমার হচ্ছে কি, মানে তোমার তাপমাত্রা সমানুপাতিক এবং তোমার চাপ ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্র তোমার এখান থেকে মনে করলে হয়ে যাবে। যখন তোমাদের ম্যাথ করাবো তখন এই বেসিকগুলো সুন্দরভাবে আমি কভার করে দেবো। তো এখান থেকে এতটুকুই মুখস্থ করবো আপাতত এমসিকিউর জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। ট্রু ফলসের জন্য তোমার ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসি এখান থেকে, তোমার কি এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে তোমার ঘনত্ব তাপমাত্রার সাথে তোমার ব্যস্তানুপাতিক এবং চাপের সাথে সমানুপাতিক, তোমার হচ্ছে কি অবস্থান নির্দেশ করে। এখানে বলছে স্থির চাপে একটি নির্দিষ্ট ভরে গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রার সাথে তোমার হচ্ছে কি রোয়ের সম্পর্ক কি 1/t, অর্থাৎ ব্যস্তানুপাতিক, ঠিক আছে না। এখানে এতটুকুই বলছি। তারপর তোমার হচ্ছে কি চাপের সাথে কি হবে, চাপের সাথে সমানুপাতিক হবে। তাহলে এটাও তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে না। তাই এখানে বলছি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ঘনত্বের কি হবে, সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে এতটুকু আমরা জানলাম যে তোমার হচ্ছে কি চাপের ক্ষেত্রে তোমার হচ্ছে কি, মানে তোমার ঘনত্ব সমানুপাতিক এবং চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে এতটুকু পয়েন্ট দুইটা মনে রাখলে তোমার কি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকে চলে আসলাম, যে তোমার আমরা এখানে অল্প একটু আমরা কি রিডিং দিব, যে যে কোনো গ্যাসের ভর 1 গ্রাম মোল হলে গ্যাসের সকল গ্যাসের ক্ষেত্রে কে এর মান সমান হবে, অর্থাৎ ধ্রুবক কে আর দ্বারা প্রকাশ করা হয়, যেখানে আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। তাহলে এখান থেকে আমরা এমসিকিউর জন্য এটা আমরা কি করব, মুখস্থ করে নেব যে আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। যেখানে আমরা তোমার কি
আদর্শ গ্যাসের সমীকরণ আমরা পেয়েছিলাম যে পিভি ইকুয়াল এনআরটি, ঠিক আছে না, অর্থাৎ আর কে এভাবে লেখা যায় আর ইকুয়াল পিভি ইকুয়াল এনআরটি, অর্থাৎ সেখানে কাজ রয়েছে এবং মূল সংখ্যা রয়েছে, তাপমাত্রা রয়েছে। তাপমাত্রাটা মোট তোমার সেলসিয়াস ডিগ্রিতে হবে না, এটা সবসময় কেলভিন স্কেলে হবে। তারপর এখানে বলছে সংখ্যায় চলে আসলাম, সংখ্যাটা তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, যে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে আদর্শ তোমার কি সার্বজনীন তোমার গ্যাস ধ্রুবক বলে, একে আর দ্বারা প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে এর এর তোমার একক হচ্ছে কি জুল, কেলভিন, ইনভার্স, মোল ইনভার্স হতে পারে। ইংলিশ টার্মটা মুখস্থ করবা, এটা আসলে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না, তুমি মুখস্থ করে নিবা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। বিশেষ ক্ষেত্রে কি মেডিকেলে ভর্তি পরীক্ষা এগুলো চলে আসছিল, এগুলো তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট ভাই, তোমার মেইন এক্সামের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট, তোমার চলে আসছিল। বিশ্বাস যদি না হয় তাহলে তুমি কোশ্চেন মানে ব্যাংক সলভ করবা, এই তোমার একই হুবহু কোশ্চেন তুমি পেয়ে যাবা যে সার্বজনীন গ্যাস ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবককে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এসআই পদ্ধতিতে এর তোমার একক কি তোমার 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 জুল, কেলভিন, তোমার হচ্ছে কি ইনভার্স, মোল ইনভার্স হতে পারে। আমরা এখান থেকে আমি এতটুকু তোমাদের সুন্দরভাবে পড়াই দিই যে তোমার আমরা জানছিলাম যে তোমার কাজের একক কি, কাজের একক হলো জুল, ঠিক আছে না, তাহলে কাজের একক কি জুল, তাহলে এখানে কি আছে জুল দেওয়া আছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এভাবে আসছিল, জুল না দিয়ে এখানে কাজ দিছিল, যে কাজ দিছিল, তারপর এখানে ক্যালভিন দিছিল, ক্যালভিন ইনভার্স, এবং সেখানে তোমার কি মোল ইনভার্স দিছিল, মোল ইনভার্স এভাবে তোমার দিছিল। তো এটা তুমি যদি সেই লেভেলে পড়াশোনা করে থাকো, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে সেখান থেকে তুমি কি এটা সলভ করতে পারবা। কিন্তু ওভারঅল যদি আমরা ভালোভাবে বেসিক সরকার না পড়ি, তাহলে এটা তোমার হচ্ছে কি সলভ করার একটু প্রবলেম হয়ে যাবে। তো এই রকম করে ঘুরে পাশে দিছিল যে কাজ কেলভিন ইনভার্স, মোল ইনভার্স হতে পারে। তো আমরা কি করব, এটা সুন্দরভাবে এটাও আমরা খাতায় তোমার বইয়ে তুমি লিখে নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো, এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিকে আমরা চলে যাই। নেক্সট টপিক বলতে কি বোঝায়, আর এর মান বলছে যে এসআই পদ্ধতিতে আর এর মান হচ্ছে তোমার হচ্ছে কি 8.314 জুল, কেলভিন ইনভার্স, মোল হতে পারে। তাহলে এখানে আমরা কি করব, এই মানটা আমরা টনটনা মুখস্থ করব, এই মানটা তোমার ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমার একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত অনেক ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব, বাকিটা কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট গো ফর রিডিং দিলে তোমার কি হয়ে যাবে, রিডিং তুমি সুন্দরভাবে দিয়ে দিবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম যে প্রমাণ, তাপমাত্রা এবং চাপে চলে আসলাম, এটাও ইম্পর্টেন্ট টপিক। কতটুকু ইম্পর্টেন্ট টপিক দেখাই দিচ্ছি, সমস্যা নেই। প্রমাণ তাপমাত্রা, অর্থাৎ মাঝে মাঝে তোমার সিকিউতে তোমার ক নাম্বার তোমার প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট এবং চলে আসে, যে প্রমাণ তাপমাত্রা কাকে বলে, অর্থাৎ যে তাপমাত্রা প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় এবং পানি জমে বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা বলা হয়। অর্থাৎ সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে 273 কেলভিন হতে পারে, অর্থাৎ এসটিপিতে তাপমাত্রা 273 কেলভিন প্রমাণ চাপকে বোঝানো হয় থাকে। তাহলে এখান থেকে এই পয়েন্টটা আছে ইম্পর্টেন্ট, পুরো পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে তাপমাত্রায় প্রমাণ তাপমাত্রা চাপে বরফ গলে পানিতে পরিণত হয় এবং পানি জমে বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা। যেখানে তোমার কি সেলসিয়াস স্কেলে হবে এর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে হবে 273 কেলভিন, এবং সেখানে তোমার এসটিপিতে তোমার এর মানটা হবে, তোমার এর মানটা কত হবে, এসটিপিতে এর মানটা হবে সেখানে তোমার এসটিপিতে এর মানটা হবে তোমার কি 273 কেলভিন হবে। তাহলে এখান থেকে আমরা কি এতটুকু পয়েন্ট আমরা মুখস্থ করে নেব। তারপর চলে আসলাম যে 45 ডিগ্রি অক্ষাংশে তোমার কি এর মান ধরা হয় 273 কেলভিন ধরা হয়, তাহলে এটাও ইম্পর্টেন্ট। কত ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে। উলম্বভাবে তোমার কত উচ্চতা বিশিষ্ট থাকতে পারে, 760 মিলিমিটার তোমার উচ্চতা বিশিষ্ট থাকতে পারে, তাহলে এটাও ইম্পর্টেন্ট। যে ও বিশুদ্ধ পারদ স্তম্ভে যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলা হয়। যেখানে প্রমাণ চাপ হচ্ছে তোমার কি 760 মিলিমিটার মার্কের পারদ স্তম্ভ, যেখানে তোমার কি যেখানে মান তোমার কি যদি 0.76 মিটার যদি নেই, এবং যদি তোমার কি এত দ্বারা ভাগ করি, তাহলে পুরো তোমার কি প্যাসকেল যদি স্কেলে যদি নেই, তাহলে এই মানটা চলে আসে। এই মানটা 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল হতে পারে, যেটা এসটিপিতে তোমার বায়ুর ঘনত্ব তোমার 1.293 তোমার কি কেজি মিটার ইনভার্স কিউব এবং স্কোয়ার সরি, এবং এসটিপিতে তোমার কি বায়ুতে চাপ হতে পারে তোমার কি 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার স্কোয়ার হতে পারে। তাহলে এটা তোমার কি মেডিকেল এডমিশন টেস্টের জন্য আর তোমার মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সুন্দরভাবে আমরা কী করবো, এটা টপিকটা 5 স্টার ইম্পর্টেন্ট দেবো, এই শুধুমাত্র এই টপিকটা। আর এই যে ওভারঅল এই পার্টটা তোমার তোমার ডিউতে তোমার রিটেন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো রিটেনের জন্য আমরা কী করবো, এতটুকু আমরা টাইপ কভার করে নেব, ঠিক আছে। এতটুকু তোমার চলে আসছিল যে তোমার কি মানে তোমার 760 মিলিমিটার পারদ স্তম্ভ
সম্পর্কে প্যাসকেলে রূপান্তর করবে। তাহলে এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। এটা ওভারঅল অনেক ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? যে পরে তোমার এগুলা অনেক ইম্পর্টেন্ট টপিক, সুন্দরভাবে কি করবো আমরা রিভিশন দিলে তোমার হয়ে যাবে। এই টপিকগুলো বারবার রিভিশন দিবা, ঠিক আছে? তারপর আমরা চলে আসি নেক্সট, আমরা কি মানে পেজে চলে আসি। এখানে বলছে পরম শূন্য তাপমাত্রা বা পরম শীতলতা। তাহলে এখনই আমরা জানলাম যে প্রমাণ তাপমাত্রা সম্পর্কে জানলাম, এখন পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে আমরা কি করব জানবো। যে চার্লসের সূত্র হতে আমরা দেখতে পাই যে স্থির চাপে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের আয়তনের কোনো একটি গ্যাসের আয়তন V0 হয় এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তন যদি V হয়, তাহলে তোমার এই সূত্রটা দাঁড়াবে। তাহলে এই সূত্রটা এমনিতে তুমি কি মুখস্থ করে রাখবা, পরে আমি যখন ম্যাথ করাই দেবো তখন বুঝাই দেবো, সমস্যা নেই। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা মানে তোমার কি -200 তোমার 73 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, ওকে দ্বারা মুখস্থ করবা। তাহলে কেলভিন স্কেলে হবে তোমার কি ওকে, আর সেলসিয়াস স্কেলে হবে -273 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। এই যে দেখো এখানে সর্বনিম্ন তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস এবং বা তোমার কি চরম শীতলতা বা চরম পরম শূন্যতা তাপমাত্রা বলা হয়। তাহলে একে পরম শূন্য তাপমাত্রা বলে। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, যেখানে কেলভিনের তাপমাত্রা আছে কি 0 কেলভিন এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হবে -273 ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই মুখস্থ করবো, এটা আমরা এমসিকিউর জন্য। এবং তোমার শর্ট কোশ্চেনের জন্য সুন্দরভাবে কী করবো, ভাইয়ের সঙ্গে দাগাই নেব বইটা এবং আমরা সুন্দরভাবে মুখস্থ করব। আর এই সংজ্ঞাটা তোমার বিশেষ করে তোমার সিকিউতে তোমার সিকি কয়ের জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে কী করবা, পড়ে নিবা। যে তোমার বলছে যে তাপমাত্রায় স্থির চাপে, যে তাপমাত্রায় কিরণ চাপে, যে তাপমাত্রায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয় এবং গতিশক্তি পুরোপুরি লোপ পায়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে এই পার্টটা আমরা কী করবো, মুখস্থ করে নেব। আমি দাগাই দিচ্ছি, সমস্যা নেই, আমি অন্য কালি দিয়ে দাগাই দিচ্ছি। এখানে বলছে অর্থাৎ সংখ্যাটা কি বলবো, যে তাপমাত্রায় বলে দেবো যে এখানে দেখো, এখানে বলে দেবো যে তাপমাত্রায় স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য এবং পুরোপুরি তোমার সিকিউ লোপ পায়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে এই পার্টটা আমরা কি করবো, সুন্দরভাবে মুখস্থ করবো সিকিউতে ক নাম্বারের জন্য। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে তোমার ম্যাথ আমি যখন করে দেবো তখন সুন্দরভাবে এগুলো তোমার বলে দেবো। এগুলো জাস্ট খালি কি দিবা, রিডিং দিলে তোমার হয়ে যাবে। এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, এগুলো সব রিডিং দিবা ভাই। তোমার যদি সময় থাকে এগুলো পার্ট মুখস্থ করবে না এবং SW করার তোমার কোনো মানে হয় না, ঠিক আছে না? এগুলা কিচ্ছুই পড়বো না, এগুলো নোট কিছু পড়বো না, এগুলা বেসিক্যালি আসে না। আমি বুঝাই দেবো, তোমার টপিক যদি প্রবলেম থাকে তাহলে বলবা, আমি বুঝাই দেবো, সমস্যা নাই। কিন্তু এগুলো পড়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই। তারপর গ্যাসের অণু মৌলিক স্বীকার্যসমূহ, এখান থেকে ভাই কিচ্ছু পড়বা না, আসে না। যদি পারো তাহলে রিডিং দিয়ে দিবা, এগুলা রিডিং দিয়ে দিবা। এগুলো আমি যখন ম্যাথ করাই দেবো, কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, তখনই তোমাদের পড়াই দেবো, সমস্যা নেই। গড় বেগ, গড় বর্গবেগ এবং গড় বর্গবেগের বর্গমূল। তাহলে এখানে এই টপিকটা আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না? ম্যাথে জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা তোমার কি টপিক। তো আমরা এখন সুন্দরভাবে পড়ে নিব যে তোমার কি গড় বর্গবেগ কাকে বলে। যদি সিকিউতে যদি তোমার কোশ্চেন ওভারঅল যদি চলে আসে, তাহলে আমরা এভাবে আমরা কি অ্যান্সারটা আমরা দিব যে কোনো একটি বস্তুর অসমবেগের গমন করলে মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়ের ভাগফলকে গড় বর্গবেগ বলে। তাহলে এই পার্টটা আমরা কি করবো, মুখস্থ করে নেব এবং 2 বা ততোধিক বেগের মান গড় মানকে গড় বর্গবেগ গড় বেগ বলে। তাহলে এই পার্টটা থেকে আমরা কি করবো, এই পার্টটা থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব যে কোনো একটি বস্তু অসমবেগে গমন করলে মোট অতিক্রান্ত দূরত্ব এবং তোমার থেকে মোট সময়ের ভাগফলকে গড় বর্গবেগ বলা হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে এবং সূত্র হিসাবে তোমরা এতটুকু মনে রাখবা, যে তোমার থেকে এতটুকু তোমার মনে রাখলে হয়ে যাবে। এটা ম্যাথের ক্ষেত্রে লাগবে। কোন ম্যাথের ক্ষেত্রে লাগবে, ভাইয়ের সুন্দর ভাই তোমাদের বুঝাই দেবে, সমস্যা নেই। তারপর আমরা চলে আসলাম কি গড় বর্গবেগে চলে আসলাম, যে 2 বা ততোধিক বেগের বর্গের গড় মানকে বলা হয় গড় বর্গবেগ। এখান থেকে এতটুকু জাস্ট মুখস্থ করলে হয়ে যাবে, কিছু পড়ার দরকার নেই। এখান থেকে এই সূত্রটা মুখস্থ করবা, বা এটাকে এভাবেও লেখা যায়। দেখো যে CRMS সমান রুট ওভার দিলা, যদি স্কোয়ার যদি এদিকে থাকে তাহলে ওদিকে গেলে রুট হয়। তাহলে কি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট CN স্কোয়ার বাই তোমার কি N দ্বারা তোমার ভাগ করলে এই মানটা পাওয়া যাবে। তো এভাবেও তুমি লিখতে পারো। তারপর চলে আসলাম কি গড় বর্গবেগ বর্গমূলে চলে আসলাম। অর্থাৎ আমি যেটা লিখে দিলাম এখানে তোমার এখানে দেওয়াই আছে, ঠিক আছে, যেটা আমি তোমার আগে লিখে দিলাম। তো এটাকে এইভাবে প্রকাশ করা যায়। মানে এটা তোমার এডমিশনের ক্ষেত্রে এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়া পড়াই দেবে, সমস্যা নেই। আর বিশেষ ক্ষেত্রে মেডিকেল এডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? অর্থাৎ যাই পড়াচ্ছি না কেন তাই তোমার কাজে আসবে। অর্থাৎ সাধারণত মূল গড় বর্গবেগ গড় বেগ অপেক্ষা
বেশি থাকে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, আর বাকিটা রিডিং দিলে তোমার হয়ে যাবে। রিডিং দিবা, সময় পাইলে কি করবা ভাইয়া, পুরা রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর নেক্সট পেজে চলে আসো। এখান থেকে কিছু পড়ার দরকার নেই, যে তোমার গতিত্ব অর্থাৎ গ্যাসের গতিত্বকে RMS দ্বারা প্রকাশ করা হয়, RMS দ্বারা প্রকাশ করা হয়, শেষ। তারপর গ্যাসের আণবিক গতিত্ব থেকে কিছু পড়ার দরকার নেই, এখান থেকে কিছুই পড়বো না, ঠিক আছে না? এখান থেকে কিছু পড়ার দরকার নেই, যদি পারো তাহলে রিডিং দিবা, আহামরি ইম্পর্টেন্ট না। তারপর এগুলাও তোমরা কি করবা, নাইস টু নো লিখে দাও, যদি পারো তাহলে সময় অনুযায়ী তুমি কি দেখে নিবা। এগুলাও তোমার কি রিডিং। তারপর আমরা পেজ স্কিপ করি, এখান থেকে এই সূত্রটা মুছতে করবা, যে P = 1/3 mv c স্কয়ার ইকুয়াল তোমার 1/3 রো c স্কয়ার। এটা আমরা কি মুছতে করব, এটা তোমার ম্যাথ ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার লাগবে, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। তো যখন আমরা ম্যাথ করবো তখন আমরা পড়াই দেবো, সমস্যা নেই। যে গ্যাসের গতিতত্ত্বের প্রয়োগ, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর বলছে রেনোর সূত্র এবং আদর্শ গ্যাসের সমীকরণ ইত্যাদি তোমার হচ্ছে কি প্রতিটি পরীক্ষালব্ধ সূত্র হতে পারে। তাহলে আমরা পড়ে আসলাম, যে বয়েলের সূত্র পড়ে আসলাম, যে চার্লসের সূত্র পড়ে আসলাম, রেনোর সূত্র পড়ে আসলাম, এবং আদর্শ গ্যাসের সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে সমীকরণ হচ্ছে PV = nRT, ঠিক আছে না? এবং যেখানে আর এর মানটা হচ্ছে কত, 8.8 তোমার অর্থাৎ 0.0821 লিটার অ্যাটমসফিয়ার। তারপর তোমার হচ্ছে কি মোল ইনভার্স কেলভিন ইনভার্স হতে পারে। তো এটা আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে? তারপর বলের সূত্র ওই আগেই যা পড়ছো তাই এখানে দেওয়া আছে, রিডিং দিলে তোমার হয়ে যাবে। এখান থেকে জাস্ট রিডিং দিবা, এবং গতিশক্তির ক্ষেত্রে তোমার সেই সূত্রটা মুখস্থ করবা, এটা ম্যাথের ক্ষেত্রে আসবে। আমি আবার তোমাদের কোন সূত্রগুলো লাগবে পড়াই দেবো, সমস্যা নাই, চাপ নিও না। যে ই হচ্ছে গ্যাসের অণুর মোট গতিশক্তি, সুতরাং গ্যাসের চাপ এবং আয়তনের গতিশক্তি 2/3 হবে, যেখানে লেখা যায় তোমার সেই ইকুয়াল তোমার কি 2/3 তোমার কি ই এবং ভি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এখান থেকে আমরা এতটুকু মুক্ত করে নেব, যেখানে তোমার কি, যেখানে মোট গতিশক্তি ইকুয়াল তোমার কি 1/2 mn c স্কয়ার হবে, যেখানে ধ্রুব বোঝা হয়। এই সূত্র তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা 18 থেকে 19 এবং 20 থেকে 21 সালে আসছিল। তো এই টপিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এই টপিকটা আমরা সুন্দরভাবে কি ম্যাথ সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করব, সমস্যা নেই। তারপর চার্জের সূত্রে চলে আসলো, চার্জের সূত্র থেকে কিছু পরিমাণে রিং দিবা। তারপর এখান থেকে যদি চাও তাহলে চার্জের সূত্র আগেই এসব সব কিছুই আমরা পড়ে আসলাম। তো এখান থেকে আরেকবার রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম তোমার, তারপর এগুলো কিছু পড়ার দরকার নেই, এগুলো কিছু পড়বো না, এগুলা আমি সুন্দরভাবে তোমাদের পড়াই দেবো। এগুলো আমি আগেই পড়ে আসলাম, যে তোমার কি তোমার কি বলছে রেনোর সূত্র আমরা পড়ে আসলাম। তারপর পরমাণু তাপমাত্রা গ্যাসের অনুবেগ গতি শক্তি শূন্য হয়, কারণ কি পড়ার দরকার নেই, এতটুকু মনে রাখবা যে পরমাণু তাপমাত্রা গ্যাসের অনুবেগ শূন্য হয়। এখান থেকে এতটুকু মুক্ত করলে হয়ে যাবে। তারপর আমরা এগুলো কি দেবো, এগুলো রিডিং দিলে হয়ে যাবে। আমরা সব কিছু কি এগুলা রিডিং দিয়ে দিব, ঠিক আছে ভাইয়া? পুরা বুঝতেছো কি আমার কথা, বুঝতেছো? অবশ্যই ক্লাসটা অল্প একটু বোরিং লাগতে পারে, কিন্তু মনোযোগ সহকারে যদি ক্লাসটা করো তাহলে অনেক হেল্পফুল হবে, এবং তুমি অধ্যায়টা তুমি তাড়াতাড়ি শেষ করতে পারবা, এবং রিভিশন দিতে তোমার কষ্ট হবে না, ইজি লাগবে। তারপর এখান থেকে এতটুকু মুস্ত করতে পারো। এটা আমরা কেমিস্ট্রিতে তোমার কি আছে, কেমিস্ট্রি গুণগত রসায়নে আমরা দেখছি, গুণগত রসায়ন তোমার চ্যাপ্টার এগুলা তোমার এই টাইপের তোমার কি ম্যাথ তোমার এডমিশনের ক্ষেত্রে আসে। তো সুন্দরভাবে গুণগত রসায়ন যখন আমরা তোমাদের পড়াই দেবো, তখন সুন্দরভাবে ওখানেও কভার করে দেবো, সমস্যা নেই। জাস্ট এখান থেকে কিছুই পড়বো না, রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। এখান থেকে রিডিং দিবা। এখান থেকে এতটুকু মনে রাখতে পারবো যে গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তি কত অংশ হতে পারে, 2/3 হতে পারে। তাহলে এটাও এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। তো এখান থেকে এতটুকু কভার করে নিবা। আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই, দেখো দেখাই দিচ্ছি, চলো। যে তোমার গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তি তোমার কি 2/3 হবে। এখান থেকে এতটুকু মুছতে করবা, আর এখান থেকে এই পার্টটা মুছতে করবা, যে ইকুয়াল 3/2 RT হতে পারে। আর এখান থেকে এই তোমার এতটুকু মুছতে করলে হয়ে যাবে, যে তোমার গতিশক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক হতে পারে। তারপর এখান থেকে এতটুকু মুছতে করতে পারো, যে তাপমাত্রা গ্যাসের গতিশক্তি শূন্য হয়, অর্থাৎ অণুগুলো গতিহীন না হলে পরমাণু তাপমাত্রা বলা হয়। যেখানে পরমাণু তাপমাত্রা হচ্ছে তোমার কি, যেখানে তোমার কি ওকে কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তো যে কোনো দুইটা হতে পারে। তারপর এখান থেকে এতটুকু মনে রাখবা, যে মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা বর্গমূলে তোমার কি হতে পারে, সমানুপাতিক হতে পারে। যেখানে তোমার কি এইটা হতে পারে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 থেকে 2022 সালে চলে আসছিল। তো এটা আমরা কি করবো, সুন্দরভাবে মুখস্থ করবো। এটা ম্যাথ টাইপ যখন করাই দেবো তখন আমি সুন্দরভাবে তোমাদের কি টাইপটা কমপ্লিট করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা বর্গমূলে কি সমানুপাতিক না বাস্তবানুপাতিক, অবশ্যই কি হবে, সমানুপাতিক হবে। পারলে এই সূত্রটা মুখস্থ করবা, যে ইকুয়াল 3/2 KT হতে পারে। তারপর এখান থেকে এতটুকু সূত্রটা মুখস্থ করতে পারো, এবং সেখানে বোলস মানে ধ্রুবকটা মুখস্থ করতে পারো, যে তোমার 1.38 × 10⁻³ GK ইনভার্স এটা
অনেক অনেক ইম্পর্টেন্ট। এই তোমার এমসিকিউর ক্ষেত্রে এটা মাস্ট পড়ে নিবা, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে বলে দেয় যে পোলস মানে ধ্রুবক, নিচে কোনটি হতে পারে, নিচে কোনটি নয়। আর এটা কি দিবা, সুন্দরভাবে তোমার কি রিং দিলে হয়ে যাবে। তারপর এগুলো স্কিপ করো, স্কিপ করে নেক্সট পয়েন্টে চলে আসো। নেক্সট পয়েন্টটা তোমার কি বলছে, গড় মুক্তপাদ বলছে। গড় মুক্তপাদ থেকে কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে তোমার কি রিডিং দিলে হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে কি করবো, রিডিং দিব, ঠিক আছে? তারপর এখান থেকে কিছু পড়বো না। এখান থেকে এতটুকু মুস্ত করতে পারো যে তোমার সেই ব্রাউনি গতিশীলতা আবিষ্কারকে, ব্রাউনি গতি আবিষ্কার হচ্ছে কি বিজ্ঞানী তোমার আইনস্টাইন। তাহলে আইনস্টাইন এখান থেকে এতটুকু মুস্ত করবা। আইনস্টাইন আমরা আগে তোমার কি সূত্র জানি, যে যখন আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়ছিলাম তখন ওখানে দেখছিলাম যে আইনস্টাইন সূত্র, আপেক্ষিক সূত্র হচ্ছে কি ইকুয়াল এম সি স্কোয়ার, যেখানে তোমার সি হচ্ছে গতিশক্তি, এম হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, এবং সি হচ্ছে আলোর বেগ, যার মান হচ্ছে তোমার 3 × 10⁻⁻⁰ তোমার হচ্ছে কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? এখান থেকে এতটুকু মুস্ত করলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি, এগুলো 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 স্কিপ করবা, এগুলো রিডিং দিলে তোমার হয়ে যাবে। এগুলো আমার ইম্পর্টেন্ট না, এগুলো রিডিং দিবা। পারলে এই সূত্রগুলো মুখস্থ করতে পারো, যে গড় মুক্ত পথে নির্ভরশীলতা, এটা তোমার কি তোমার ল্যামডা সমানুপাতিক 1/n। তোমার গড় মুক্ত পথ একক আয়তনের অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক, এটা এমসিকিউর ক্ষেত্রে তোমার লাগতে পারে। এগুলো শর্ট কোশ্চেন জন্য আসে না, এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে, বিশেষ করে এডমিশনের ক্ষেত্রে। তো এগুলো আমরা মুখস্থ করে নেব। তারপর তোমার কি ল্যামডা সমানুপাতিক 1/a² হতে পারে। গড় মুক্ত পথ তোমার কি অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক হতে পারে। তো এটা আমরা মুখস্থ করে নিব, ঠিক আছে না? এগুলো পার্ট আসলে 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 অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো আমরা মুখস্থ করে নেব। দেখো এগুলা মুখস্থ করতে হবে। কি বলছে দেখো, যেটা মুখস্থ করবো এগুলো পার্ট আমরা কি মুখস্থ করে নেব। এগুলো তোমরা সুন্দরভাবে কি করবা, বইটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে দেখা নিবা। তারপর এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখান থেকে কিছু পড়বো না, জাস্ট চলে আসো। এখান থেকে কিছু পড়ার দরকার নেই ভাই, এগুলা হুদায় হুদায় এখানে তোমার রিডিং দিলে তোমার হয়ে যাবে। রিডিং দিলে তোমার কমপ্লিট হয়ে যাবে এবং বুঝতে পারবা। এখান থেকে আহামরি ইম্পর্টেন্ট না। তারপর চলে আসো, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট রিডিং দিবা। এখান থেকে এতটুকু তোমার এই চ্যাপ্টার তোমার গল্প একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার ফর এমসিকিউ, ঠিক আছে না? এমসিকিউর জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য তোমার ইম্পর্টেন্ট এই টাইপটা। তো কোন টাইপটা ইম্পর্টেন্ট, যে বলে দিবে তোমার কি এক পারমাণবিক তোমার গ্যাসের ক্ষেত্রে তোমার এই তোমার এফ এর মান কত হবে, 3 হবে। যেখানে তোমার এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ল্যামডার মান হবে তোমার 1.67, এবং দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ল্যামডার মান হবে তোমার কি 1.40, ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33। এগুলো তোমার কি টার্ম মুখস্থ করবা, ঠিক আছে না? যে তোমার এগুলা ম্যাথের ক্ষেত্রে এগুলো যদি তুমি না জানো তাহলে ম্যাথ তোমার দ্বারাই পসিবল না। তো ম্যাথের জন্য আমরা কি এগুলো তো সঠিকভাবে আমরা কি জেনে নিব, যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে তোমার 1.67, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হবে 1.40, এবং ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হবে 1.33। তো এখান থেকে আমরা কি এতটুকু সম্পর্কে আমরা কি আজকে আমরা এতটুকু সম্পর্কে আমরা কভার করে নিলাম, ঠিক আছে? তারপর নেক্সট এখানে কি দেওয়া আছে, তোমার স্বাধীনতা মাত্রা দেওয়া আছে। স্বাধীনতা মাত্রা থেকে এখান থেকে এতটুকু বুঝতে পারবা যে এক পারমাণবিক স্বাধীনতা মাত্রা তোমার 5/2 কেটি হতে পারে, যেটা তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসছিল 21 থেকে 22-এ। তো এখান থেকে এতটুকু মুস্ত করলে হয়ে যাবে। এখান থেকে এতটুকু মুস্ত করতে পারো যে প্রত্যেক অণুর স্বাধীনতা মাত্রার গড় শক্তি পরিমাণ হচ্ছে কি 1/2 কেটি হতে পারে। তাহলে এটা কি করবা, এটা মুখস্থ করে নেবা, এটাও ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর নেক্সট পেজে চলে আসো, যে বলছে অর্ধেক হলো গতিশক্তি এবং অর্ধেক হলো স্থিতিশক্তি। এগুলো কিছু পড়ার দরকার নেই ভাই, এগুলো পড়বা না, এগুলা জাস্ট রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। তারপর চলে আসলাম কি জলীয় বাষ্প এবং বায়ু চাপে চলে আসলাম। তো বাষ্পকে দুইভাবে ভাগ করা যায়, একটা সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ। তো এখানে দেখো যে বায়ুমণ্ডল সর্বদা কিছু না কিছু জলীয় বাষ্প বিদ্যমান থাকে, অর্থাৎ বাষ্প প্রক্রিয়া খালবিল, পুকুর, নদী, নালা, সমুদ্র, এগুলো তোমার আবুল তাবুল কতগুলো কথা বলছে। তো জাস্ট রিডিং দিলে তুমি বুঝতে পারবা। এখানে বলছে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে তার চাপ তত বেশি হবে। তাহলে এই পয়েন্টটা মুখস্থ করবা, যে জলীয় বাষ্প যত বেশি হবে চাপ তত বেশি হবে। চাপের মান কমলে জলীয় বাষ্পের মান কমবে, জলীয় বাষ্পের মান বাড়লে চাপের মান বাড়বে। তারপর এখানে বলছে যে বায়ুতে অণুসমূহ অবহিত ইতস্ত ছড়াছড়ি করার ফলে পাত্রের একক ক্ষেত্রফলের উপর বায়ুর অণুসমূহের যে তোমার কি বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলা হয়। যেমন তোমার বহুকাল থেকে গ্যাসের চাপের একক বায়ুচাপ এবং বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার সংক্ষেপে এটিএম বলা হয়। তাহলে অ্যাটমসফিয়ার বা কে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ, যাকে এটিএম দ্বারা প্রকাশ করা হয়। এটিএম অ্যাটমসফিয়ার দ্বারা প্রকাশ করানো হতে পারে। এখানে বলছে 0°C তাপমাত্রায় 50° অক্ষাংশের সমুদ্র সমতলে যে পরিমাণ তোমার 760 মিলিমিটার অফ মার্কারি পারদ চাপের সমান হয় তাকে 1 বায়ুমণ্ডলীয় চাপ বলে বা 1 এটিএম বলে। মিলিমিটার তোমার কি এককে এটা প্রকাশ করা হয়। তাহলে বায়ুমণ্ডলীয় চাপকে তোমার কি যার একক হচ্ছে কি মিলিমিটার অফ পারদ চাপ, তাহলে mm
এসজি দ্বারা প্রকাশ করানো হতে পারে। তারপর এখানে কি বলছে যে এসআই পদ্ধতিতে এর তোমার কি একক হচ্ছে নিউটন মিটার, মিটার ইনভার্স স্কোয়ার, আর যাকে বলা হয় প্যাসকেল বলা হয়। প্রতি বর্গ মিটারে 1 নিউটন বলতে 1 প্যাসকেলকে বোঝানো হয়ে থাকে। তাহলে এটা এমসিকিউর জন্য আমরা কি করে নেব, সুন্দরভাবে তোমাকে কভার করে নেব, যা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে কি করবো ভাইয়ের সঙ্গে মুখস্থ করে নেব, দেখাই নেব, ঠিক আছে। তারপর বাষ্প এবং গ্যাসের মধ্যে পার্থক্য। বাষ্পটা কি, যা বাষ্প তাই হচ্ছে গ্যাস, অর্থাৎ জলীয় বাষ্প হচ্ছে বাষ্প যা কক্ষ তাপমাত্রা পানি তরল অবস্থায় থাকতে পারে, এখান থেকে কিছু বলবো না। তারপর চলে আসলাম কি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প হয়ে চলে আসলাম। মাঝে মাঝে তোমার সিকিউরিটি তোমার কি তোমার ক অথবা ক্ষয়ে তোমার বলে যাতে সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে পার্থক্য লেখো, তখন এই পার্টটা পুরোটা পড়তে হবে। সম্পৃক্ত বাষ্পচাপ থেকে এখান থেকে সংজ্ঞাটা মুখস্থ করবা, যে বলছে যে এখানে বলছে সম্পৃক্ত বাষ্প কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিশুদ্ধ স্থানে বাষ্পচাপ যদি সর্বোচ্চ বাষ্পচাপ চেয়ে কম হয় তাহলে সেই বাষ্পচাপকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। অসম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি করে নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত রূপান্তর করা যায়। কোনো স্থানে সম্পৃক্ত বাষ্পচাপ 1.336 মিলিমিটার পারদ বলতে বোঝায় তোমার কি তোমার 1.336 মিলিমিটার পারদ চাপ প্রয়োগ করাকে বোঝানো হয়ে থাকে। তাহলে এটা সিকিউর জন্য কি করবা, তোমার গাইড থেকে সিকিউর জন্য কয়ের জন্য হয় পড়ে নিবা, না খরের জন্য পড়ে নিবা, ঠিক আছে। অর্থাৎ সম্পৃক্ত বাষ্পচাপ এখানে আসতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা বলতে পারি যে সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র প্রযোজ্য নয়। এটার ক্ষেত্রে তোমার কি বয়েল এবং চার্লস এটা প্রযোজ্য নয়। আর অসম্পৃক্ত চাপের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সূত্র প্রযোজ্য। এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা জানলে হয়ে যাবে। তাহলে অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র প্রযোজ্য হতে পারে। আর তোমার কি সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র প্রযোজ্য, আর অপরদিকে তোমার কি অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র কি নয়, প্রযোজ্য নয়। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়ে নেব যে সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র প্রযোজ্য নয়, আর অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে তোমার কি বয়েল এবং চার্লসের সূত্র প্রযোজ্য। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে এখানে কি বলছে, এখান থেকে কিছু পড়বো না ভাই, এখান থেকে জাস্ট রিং দিলে তোমার কি হয়ে যাবে, আহামরিগুলা ইম্পর্টেন্ট না। তারপর চলে আসি, তারপর এখান থেকে এতটুকু বুঝতে করতে পারো, এগুলো আগেই পড়েছিলাম, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে না। তারপর সম্পৃক্ত বাষ্পচাপ এর তাপমাত্রার সম্পর্ক, অর্থাৎ এখান থেকে এতটুকু মনে রাখবা যে তোমার 76 সেন্টিমিটার পার স্তম্ভ সমান, এগুলো কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে এতটুকু মুখস্থ করে নেবে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2010, 2020 এবং 2021 সালে আসছিল, যে বলবে যে পারদ স্তম্ভ চাপের কত সেন্টিমিটার হতে পারে। আমরা জানলাম যে 1 বায়ুমণ্ডল চাপের চাপ হবে, চাপ হচ্ছে তোমার কি 760 মিলিমিটার অফ মার্কারি, এটা মিলিমিটার ক্ষেত্রে। আর যদি আমি সেন্টিমিটারে পোস্ট করি তাহলে যে তোমার কি, তাহলে তোমার এখানে তোমার তোমার কি 76 সেন্টিমিটার অফ মার্কারি চলে আসবে, ঠিক আছে না। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, ঠিক আছে। আর যদি মিলিমিটার থাকে তাহলে 760 মিলিমিটার মার্কারি, আর যদি সেন্টিমিটার থাকে তাহলে 76 মিলিমিটার মার্কারি আসবে। সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য, এগুলো তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো সিকিউর জন্য এতটুকু আমরা কভার করে নিব। চলো আমরা এখন কি সুন্দরভাবে পার্থক্যটা পড়ি, যে সম্পৃক্ত কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যখন সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করে তখন সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, তো সিকিউর জন্য এই পার্টটা কি করবা, মুখস্থ করে নিবা, ঠিক আছে না। সম্পৃক্ত বাষ্প সর্বাধিক চাপ প্রয়োগ করে। 2 নম্বর পয়েন্টে চলে আসলো যে একটি আবদ্ধ স্থানে তৈরি করা হয়, অর্থাৎ সম্পৃক্ত বাষ্প আবদ্ধ স্থানে তৈরি হয়। তারপরে বলছে যদি কোনো আবদ্ধ স্থানে তরল পদার্থের সংস্পর্শে কিছু বাষ্প থাকে তবে বুঝতে হবে সেই বাষ্প সম্পৃক্ত, জাস্ট পড়বা না। সম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাহলে এখান থেকে 4 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, তো এইটা সুন্দরভাবে দেখায় নিবা, ঠিক আছে। তো বলছে সম্পৃক্ত বাষ্পের সংস্পর্শে যথেষ্ট তরল পদার্থ না থাকলে স্থির তাপমাত্রায় ওই চাপের আয়তন বৃদ্ধি করলে তরল পদার্থ বাষ্পীভূত হওয়ার পর ওই স্থানে চাপ অসম্পৃক্ত হবে। অর্থাৎ সম্পৃক্ত বাষ্প তরলে সাম্যাবস্থায় থাকে, তাপমাত্রা বৃদ্ধি করে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা হয়। যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সম্পৃক্ত বাষ্প থেকে সেটা অসম্পৃক্ত বাষ্পে পরিণত হবে। তাহলে এই পয়েন্টটা আমাদের সুন্দরভাবে কি মুখস্থ করতে হবে। অর্থাৎ পয়েন্ট নাম্বার তোমার 4, পয়েন্ট নাম্বার 60 তোমার এমসিকিউর জন্য, মেডিকেল এডমিশন টেস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করব, এতটুকু আমরা কি করব, আন্ডারলাইন করে নেব। তাহলে এখান থেকে আমরা আরেকবার রিভিশন দিই ভাইয়ের সঙ্গে। চলো আমরা আরেকবার রিভিশন দিই। যেখানে বলছে তোমার এখানে বলছে কোনো নির্দিষ্ট সংখ্যাটা মুখস্থ করবা, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যখন সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করে তখন ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হয়। এটা চাপ সর্বাধিক থাকে এবং আবদ্ধ স্থানে তোমার কি তৈরি করা হয়, এবং এটা কি সম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের ক্ষেত্রে প্রযোজ্য, এবং তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয়। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর অসম্পৃক্ত বাষ্পে আমরা কি ট্রু ফলসে আমরা চলে যাই, যেটা তোমার
ইম্পর্টেন্ট, যেটা তোমার কি সিকিউর জন্য, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, চলো আমরা পড়ে নিই যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় বলছে যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে বাষ্পের পরিমাণ যদি এমন হয় যে আরও অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে, তখন তাকে বলা হয় বাষ্পের অসম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। অর্থাৎ চাপ সম্পৃক্ত চেয়ে কম হতে পারে। তাহলে এই তোমার কি সংখ্যাটা মুখস্থ করে নিবা, সিকিউর জন্য মুখস্থ করে নিবা যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে বাষ্পের পরিমাণ যদি দেখো যে বাষ্পের পরিমাণ যদি এমন হয় তা আরও অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে এমন বোঝায় তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে। তোমার এটি আবদ্ধ বা খোলা পাত্রে অবস্থান করা যায়। তারপরে কোনো আবদ্ধ স্থানে যদি কিছু বাষ্প থাকে, কিছু তরল কোনো তরল পদার্থ না থাকে, তবে এই বাষ্প অসম্পৃক্ত বা তোমার থেকে সম্পৃক্ত হতে পারে। এই স্থানে আয়তন সামান্য কমালে যদি কিছু বাষ্প তরলে পরিণত হয়, তবে ওই বাষ্প খাদ্য সম্পৃক্ত বা অসম্পৃক্ত হবে। অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট টপিক, মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তো আমরা কি করব, এটা সুন্দরভাবে আন্ডারলাইন করে নেব। এটা ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট টপিক। তো আমি আগেই বলে দিলাম যে সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না, এবং অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব। তারপর 5 নম্বর পয়েন্টে বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পে তাপমাত্রা স্থির রেখে এর আয়তন ক্রমাগত কমাতে থাকলে এক সময় এই স্থান বাষ্পে পরিণত হয়। 6 নম্বর পয়েন্টে বলছে যে তাপমাত্রা কমিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা হয়। তাহলে আমরা সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে দেখছিলাম যে তাপমাত্রা বাড়ালে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয়, আর এখানে দেখলাম উল্টোটা, যে তাপমাত্রা কমালে অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত বাষ্পে পরিণত হতে পারে। তাহলে এই পার্টটা আমরা কি করব, সুন্দরভাবে মুখস্থ করব। এই পার্টটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, বা ট্রু ফলসের জন্য বা মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ভাইয়া যতটুকু দেখা দিচ্ছে ততটুকু তোমার মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা বইটা কভার করতেছি জাস্ট তোমার একাডেমিকের জন্য না, এটা একসাথে তোমার কি এডমিশন টু একাডেমি কভার হয়ে যাচ্ছে। বিশেষ করে মেডিকেল এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল হবে। ঠিক আছে না? এগুলাই তোমার যখন তুমি মেডিকেল কোচিং করবা তখন এগুলাই তোমার কি দেখাই দেবে। তো এখনই আমি দেখাই দিচ্ছি, এখনই তোমার পড়ে নিলে পরবর্তীতে তোমার অল্প একটু পড়া থাকবে এবং অল্প একটু পড়তে হবে, চাপ কম থাকবে। ঠিক আছে, এখান থেকে এখান থেকে এতটুকু মনে রাখবা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার চাপ হবে 4.58, এবং তাপমাত্রা তো যদি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সেখানে তোমার কি চাপ হবে 28.3 হবে। তাহলে এই পার্টটা তোমার মুখস্থ করা হয়ে যাবে, আর এখান থেকে কিছু পড়ার দরকার নেই। এগুলা আমরা জানলাম যে তোমার 760 মিলিমিটার অফ মার্কারি জানলাম এক বায়ুমণ্ডল চাপ থাকে, আর যদি তোমার সেন্টিমিটার থাকে তাহলে 76 সেন্টিমিটার অফ মার্কারি হতে পারে, এবং অ্যাটমসফিয়ারকে এটিএম দ্বারা প্রকাশ করা হতে পারে, যার একক হচ্ছে কি নিউটন মিটার ইনভার্স স্কোয়ার, এবং একে প্যাসকেল দ্বারা প্রকাশ করানো হতে পারে। ঠিক আছে, তো আমরা কি করলাম, এতটুকু আমরা কভার করে নিলাম। ঠিক আছে, তো আজকে ভাইয়া সুন্দরভাবে তোমাদের অর্ধেক বইটা সুন্দরভাবে দেখাই দিল, যতটুকু সম্ভব ততটুকু দেখাই দিল। হ্যাঁ, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা মনোযোগ সহকারে করে নিবা। ঠিক আছে, এবং সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে বইটা দেখাই নিবা। ওভারঅল তোমার এই অধ্যায়টা তোমার এখান থেকে তোমার পড়লে হয়ে যাবে। নেক্সট ক্লাসে অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া সুন্দরভাবে তোমার কি এই অধ্যায়টা নেক্সট ক্লাসে শেষ করে দিবে, সমস্যা নেই। তো সুন্দরভাবে পড়াশোনা করো। ঠিক আছে, নিজের শরীরের প্রতি যত্নশীল হও এবং সময় নষ্ট করিও না। এই সময় অনেক ইম্পর্টেন্ট তোমার জীবনের জন্য, একটা টার্নিং পয়েন্ট। তো সুন্দরভাবে কি করবো, আমরা পড়াশোনা করব, এবং যতটুকু আমি আজকে এই ক্লাসে পড়াইলাম ততটুকু এক্সাম তোমরা কি প্যাসে সুন্দরভাবে তোমরা কি দিয়ে দিবা। ঠিক আছে, তারপর আমি নেক্সট ক্লাসে এই তোমার অধ্যায়টা আর একটা তোমার সেই ক্লাস নিয়ে শেষ করে দেবো। তো ওভারঅল তোমরা সবাই ভালো থাকো, এবং যদি আজকে ক্লাসে যদি কোনো সমস্যা থাকে, কোনো টপিকে বুঝতে যদি সমস্যা হয়, তাহলে ভাইয়াকে সুন্দরভাবে জানাবা, ভাইয়া তোমাদের কোশ্চেনের সলিউশন দিয়ে দেবে। ঠিক আছে না? দরকার পড়লে এক্সট্রাভাবে আমি আবার ক্লাস নেব, ওই তোমার প্রবলেম সলভ ভিত্তিক একটা ক্লাস আমি নেবো, সমস্যা নেই। তো আমরা সুন্দরভাবে পড়াশোনা করি এবং সুন্দরভাবে বইটা আমরা কী করবো, সুন্দরভাবে পড়বো এবং দেখাই নেবো, এবং ক্লাসটা মনোযোগ সহকারে করবো। ঠিক আছে, তো আমি তোমাদের অতি শীঘ্রই আমি ক্লাসটা নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই কি ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো, যেন আমি সুস্থ থাকতে পারি, তোমাদের জন্য ক্লাস তোমরা কি কভার করতে পারি, সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে পারি। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।